আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ডাক্তার মাসরুর হক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি, নর্থইস্ট মেডিকেল কলেজ। আজকে আবার লাইভ আসলাম অ্যাক্সিস মেডিকেল স্কুল লাইভ গ্রুপে। তো তোমরা জানো যে ক্লিনিক্যাল অ্যানাটমি নিয়ে প্রত্যেকটা কার্ডের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, গত ক্লাসে আমি তোমাদের হেডনেক শুরু করছিলাম। হেডনেকের প্রথম পার্ট ছিল গত ক্লাসে। তো আমি আগেই বলছি যে এক ক্লাসে আসলে হেডনেক পুরোটা কভার করা কঠিন। সেই ক্ষেত্রে আমাদের আজকে লাস্ট ক্লাস হেডনেকের। ইনশাল্লাহ আজকে চেষ্টা করব হেডনেক কার্ডটা কমপ্লিট করার। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে একটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম একটু দেখে নিই, চলো। এ পেশেন্ট ইজ ডায়াগনোজড উইথ দ্য ক্যান্সার অফ টাং কার্সিনোমা পেশেন্ট। তার লেশনটা ছিল ডরসাম অফ দ্য টাঙ্গে। তোমরা জানো যে টাঙ্গের দুইটা সারফেস, উপরেটা হচ্ছে ডরসাম অফ দ্য টাং আর নিচে হচ্ছে ভেন্ট্রাল সারফেস। ডরসাল সারফেস এবং ভেন্ট্রাল সারফেস। আমরা ডরসাল সারফেসে জেনারেল এক্সামিনেশনে কি দেখি? অ্যানিমিয়া দেখি। আর ভেন্ট্রাল সারফেসে আমরা কি দেখি? আমরা জন্ডিস দেখি। তো এই দুইটা জিনিস মনে রাখবা, ক্লিনিক্যালি এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, বেসিক ইনফরমেশন। তো ডরসাম অফ দ্য টাঙ্গে ক্লোজ টু দ্য ল্যাটারাল বর্ডার লেশনটা ছিল in case of tongue carcinoma. তো কোয়েশ্চেন হচ্ছে where does all the lymph from cancerous lesion drain? And second question, which other parts have been removed during the surgery to remove the lesion? তো প্রথম প্রশ্নটা ছিল where does all the lymph from cancerous lesion drain? The lymph from dorsum of the tongue close to lateral border chiefly drains into the submandibular group of lymph node. তাহলে এই dorsum of the tongue এর closer to the lateral border এর যে এটা এখান থেকে lymph drain করতেছে into the left submandibular group of lymph node. A few lymph vessels may even cause the midline to drain into opposite submandibular lymph node. কিছু lymph vessel গুলো আবার মিডলাইনকে ক্রস করে অপোজিট সাইডের lymph node submandibular lymph node কে ড্রেন করতে পারে। These lymph nodes are present within the and outside the submandibular salivary gland. মনে রাখতে হবে সাবমেন্ডিবুলার এই lymph node গুলো সাবমেন্ডিবুলার salivary গ্ল্যান্ডের ভিতরে এবং বাইরে প্রেজেন্ট থাকে। সেই ক্ষেত্রে যখন লিম্ফ নোডগুলো রিমুভ করা হয় তখন সেলিভারি গ্ল্যান্ডকেও রিমুভ করা হয়। তো ইনসিশনটা দেওয়া হয় নেকে এবং 4 সেন্টিমিটার বিলো দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলের 4 সেন্টিমিটার নিচে টু প্রিজার্ভ দ্য মার্জিনাল ম্যান্ডিবুলার নার্ভ ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ। তাহলে এখানে মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভকে প্রিজার্ভ করার জন্য আমরা 4 সেন্টিমিটার নিচে বিলো দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবলে আমরা ইনসিশনটা দিব। যখন এটা পাস করবে পোস্টেরিয়র ইনফিরিয়র টু দ্য অ্যাঙ্গেল অফ দ্য জ বিফোর ক্রসিং ইট। ইফ দিস ব্রাঞ্চেস ইনজুরি, যদি এই ম্যান্ডিবুলার ব্রাঞ্চটা মার্জিনাল ম্যান্ডিবুলার ব্রাঞ্চটা ইনজুরি হয় তাহলে মাসল অফ লোয়ার লিপ উড বি গেট প্যারালাইজড। আমরা জানবো যে থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং, যে থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং নিয়ে আসলে এটা মিডলাইন সোয়েলিং, আমরা এটাকে বলি সাধারণত গোয়েটা বা গোলাগণ্ড। এই ক্ষেত্রে আমরা এটা পালপেট করি, এখানে ছবিতে দেখতে পাচ্ছ। আমরা পিছন থেকে পালপেট করব, পেশেন্টের পিছনে গিয়ে পালপেট করার চেষ্টা করব থাইরয়েড গ্ল্যান্ড। রিমুভাল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডকে রিমুভ করার যে প্রসেসটা বা প্রসিডিউরটা তাকে বলা হয় থাইরয়েডেক্টমি। থাইরয়েডেক্টমি। এখন আমরা থাইরয়েডেক্টমি করব কিভাবে? আমরা খেয়াল করে ছবিতে থাইরয়েড গ্ল্যান্ডের এখানে ক্যাপসুল হচ্ছে দুটো, ট্রু ক্যাপসুল এবং ফলস ক্যাপসুল। খেয়াল করে এখানে থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে ক্যাপসুলটা হচ্ছে ট্রু ক্যাপসুল এবং বাইরেটা হচ্ছে ফলস ক্যাপসুল। এবং তার যে ভেনাস প্লেক্সাসটা থাকতেছে সেই ভেনাস প্লেক্সাসটা থাকতেছে ট্রু ক্যাপসুলের ভিতরে। তো সেই ক্ষেত্রে থাইরয়েডেক্টমির সময় আমরা যেহেতু ট্রু ক্যাপসুলের ভিতরে ভেনাস প্লেক্সাস থাকতেছে, টু অ্যাভয়েড দ্য হ্যামোরেজকে অ্যাভয়েড করার জন্য আমরা ট্রু ক্যাপসুলকে রেখে আমরা থাইরয়েড গ্ল্যান্ডটা রিমুভ করব। সো উইথ ট্রু ক্যাপসুল, রিমুভাল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড উইথ ট্রু ক্যাপসুল মে বি নেসেসারি ইন হাইপারথাইরয়েডিজম। তাহলে ট্রু ক্যাপসুলটাকে সহই আমরা এই থাইরয়েড গ্ল্যান্ডটা রিমুভ করব ইন কেস অফ থাইরয়েডেক্টমি ইন হাইপারথাইরয়েডিজম। ইন সাবটোটাল থাইরয়েডেক্টমি দ্য পোস্টিরিয়র পার্ট অফ দ্য বোথ লোব, দুইটা লোবেরই পোস্টিরিয়র পার্টটা রেখে দেওয়া হয় সাবটোটাল থাইরয়েডেক্টমির ক্ষেত্রে। এটা কিসের জন্য করি আমরা? ডিউ টু সিমultaneous রিমুভাল অফ দ্য প্যারাথাইরয়েড, যাতে করে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা রিমুভ না হয়। অ্যান্ড অলসো অফ পোস্টপার্টাম মিক্সিডিমা, অপারেশনের পরে থাইরয়েডেক্টমি অপারেশনের পরে পোস্টপার্টাম মিক্সিডিমাটা অ্যাভয়েড করার জন্য এবং রিমুভাল অফ দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড অ্যাভয়েড করার জন্য আমরা এই পোস্টেরিয়র পার্ট অফ দ্য বোথ লোবস আমরা ছেড়ে দিই। মিক্সিডিমাটা অ্যাকচুয়ালি হচ্ছে
ডিউ টু কজ বাই দ্য ডেফিসিয়েন্সি অফ থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সির জন্য এই মেক্সিডিমাটা ডেভেলপ করতেছে। ডিউরিং থাইরয়েডটমি দ্য সুপিরিয়র থাইরয়েড, তোমরা জানো সুপিরিয়র থাইরয়েড আর্টারি, থাইরয়েড গ্ল্যান্ডে আর্টারি সাপ্লাই, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, এছাড়াও একটা আর্টারি সাপ্লাই করে থাইরয়েড গ্ল্যান্ডকে, এটা হচ্ছে থাইরয়েড আর্টারিমা। সো থাইরয়েডটমির সময় এই সুপিরিয়র থাইরয়েড আর্টারিকে লাইগেট করা হয় গ্ল্যান্ডের কাছাকাছি টু সেভ দ্য এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ। দ্য স্টিম অফ ইনফিরিয়র থাইরয়েড আর্টারি ইজ নট লাইগেটেড। ইনফিরিয়র থাইরয়েডের স্টিমটা লাইগেট করা হয় না, কিন্তু তার গ্ল্যান্ডুলার ব্রাঞ্চটাকে আলাদা করে লাইগেট করা হয়। এর মাধ্যমে আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাইটাকে মেনটেন করে রাখি। এখানে একটা জিনিস বলে রাখি, আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে যখন থাইরয়েডেক্টমি করলাম তখন ট্রু ক্যাপসুল সহ আমরা এই থাইরয়েডেক্টমি করলাম, কিন্তু পোস্টেরেক্টমির সময় আমরা যেহেতু ভেনাস প্লেক্সাসটা ট্রু ক্যাপসুল এবং ফলস ক্যাপসুলের মাঝখানে থাকে ইন কেস অফ পোস্টেট, সেই ক্ষেত্রে আমরা এখানে ক্যাপসুলকে লিভ করব, ক্যাপসুলকে বাদ দিয়ে আমরা পোস্টেরেক্টমি করব। এই ব্যাপারটা তোমাদের অনেক সময় রিটেনে বা ভাইভাতে জিজ্ঞেস করা হয়, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। হাইপোথাইরয়েডিজম কজেস ক্রিটিনিজম ইন ইনফ্যান্টস। ইনফ্যান্টের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম ক্রিটিনিজম ডেভেলপ করে এবং মিক্সিডিমা অ্যাডাল্টের ক্ষেত্রে। এই দুটা টার্ম তোমাদের জানা থাকতে হবে, ক্রিটিনিজম ইন কেস অফ ইনফ্যান্ট এবং মিক্সিডিমা ইন কেস অফ অ্যাডাল্ট। Benign tumors of the gland may displace and even compress neighboring structure. এই থাইরয়েড গ্ল্যান্ডের বিনাইন টিউমারের কারণে তার আশেপাশের স্ট্রাকচারগুলোকে কম্প্রেস করতে পারে, যেমন ক্যারোটিড শিট, ট্রাকিয়া। সো malignant growth tends to invade and erode neighboring structures. Pressure symptom and nerve involvements are common in carcinoma of the gland. যখন কার্সিনোমা অফ গ্ল্যান্ডে, থাইরয়েড গ্ল্যান্ডের কার্সিনোমার ক্ষেত্রে এই প্রেশার সিমটম এবং নার্ভ ইনভলভমেন্টটা দেখা যায়। এর কারণে কি কি সমস্যা হতে পারে? ডিপসনিয়া তোমরা জানো, ডিফিকাল্টি ইন ব্রিদিং। ডিসফেজিয়া হতে পারে, ডিসফেজিয়া মানে হচ্ছে ডিফিকাল্টি ইন ডেগ্লুটেশন, গিলতে সমস্যা হবে। ডিসফোনিয়া মানে হচ্ছে এখানে কথা বলার সময় সমস্যা, মানে হচ্ছে হর্সনেস অফ ভয়েস। ডিসফোনিয়া হচ্ছে হর্সনেস অফ ভয়েস। পরের স্লাইডে চলে আসি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হলে এখানে এক্সেসিভ সিক্রেশন অফ প্যারাথর্মোন হবে, তাকে আমরা বলি হাইপার প্যারাথাইরয়েডিজম। তো এর কারণে তোমরা জানো প্যারাথর্মোনটা কি করতেছে? প্যারাথর্মোন আমাদের যে ব্লাড ক্যালসিয়াম লেভেলটাকে মেনটেন করতেছে। তো সেই ক্ষেত্রে যদি হাইপার প্যারাথাইরয়েডিজম ডেভেলপ করে তখন ব্লাড থেকে কি হবে, বোন থেকে ক্যালসিয়ামটা রিমুভ হবে বেশি। সেই ক্ষেত্রে বোনটা উইক হয়ে যাবে এবং এই বোনটা ইট উইল বি মোর লায়াবল অর মোর ভালনারেবল ফর ফ্র্যাকচার। এক্ষেত্রে ফ্র্যাকচারের চান্সটা আরও বেড়ে যাবে। ক্যালসিয়াম লেভেল ব্লাডে যদি বাড়ে তাকে আমরা বলবো হাইপার ক্যালসিয়ামিয়া। তখন এই হাইপার ক্যালসিয়ামিয়ার ক্ষেত্রে এবং ইনক্রিজড ইউরিনারি এক্সক্রিশন অফ ক্যালসিয়াম, ইউরিনের সাথে ক্যালসিয়াম বেশি যাবে, এর কারণে ইউরিনারি ট্র্যাক্টে স্টোন ফরমেশন হওয়ার টেন্ডেন্সিও বেশি থাকবে। তো এই সূক্ষ্ম ব্যাপারগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। হাইপোপ্যারাথাইরয়েডিজম, আমরা তো হাইপার প্যারাথাইরয়েডিজম বললাম। হাইপোপ্যারাথাইরয়েডিজমের ক্ষেত্রে ইট মে অকার স্পন্টেনিয়াসলি অর ফ্রম অ্যাক্সিডেন্টাল রিমুভাল অফ গ্ল্যান্ড। যদি মানে ভুলবশত এই গ্ল্যান্ডটা রিমুভ করা হয়, যে থাইরয়েডেক্টমির সময় থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলা দেওয়ার সময় যদি এই প্যারাথাইরয়েড হরমোনটাও গ্ল্যান্ডকেও মানে বাদ দেওয়া হয়, সেই ক্ষেত্রে হাইপোপ্যারাথাইরয়েডিজম ডেভেলপ করবে। এর কারণে হাইপোক্যালসিমিয়া ডেভেলপ করবে, আলটিমেটলি লিডিং টু ইনক্রিজড নিউরোমাস্কুলার ইরিটেবিলিটি, কজিং নিউরোমাস্কুলার ইরিটেবিলিটির জন্য মাসল স্পাজম হবে এবং কনভালশন হবে। এই কন্ডিশনের নাম হচ্ছে টিটানি। এই পাশে যে ছবি দেখতে পাচ্ছ, এখানে মাসল স্পাজমের জন্য এরকম স্পাজম হয়ে আছে, এই কন্ডিশনটাকে বলতেছে টিটানি ডেভেলপ করছে ইন কেস অফ হাইপোপ্যারাথাইরয়েডিজম। থাইমাস, তোমরা জানো থাইমাস হচ্ছে তোমার লিম্ফয়েড অর্গান, প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গানের মধ্যে হচ্ছে দুইটা, একটা হচ্ছে বোন ম্যারো এবং থাইমাস। সো থাইমাসটা কিন্তু পরবর্তীতে থাকে না, এটা ইনভলিউশন হয়। সো থাইমাসের ইনভলিউশনটা, এখানে থাইমাসের সাথে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের একটা সম্পর্ক আছে। থাইমাসের ইনভলিউশনটা এটা এনহ্যান্সড করে বাই হাইপারট্রফি অফ দ্য অ্যাড্রিনাল কর্টেক্স। So involution of thymus is enhanced by hypertrophy of the adrenal cortex. Injection of cortisone, তোমরা জানো অ্যাড্রিনাল কর্টেক্স কি সিক্রেট করতে? কর্টিকোস্টেরয়েড সিক্রেট করতেছে। তো injection of cortisone and other hormone, the involution is delayed by castration and adrenalectomy. তো সেই ক্ষেত্রে এই ইনভলিউশনটাকে যদি ডিলে করতে চাই আমরা, সেই ক্ষেত্রে কি করতে হবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে রিমুভ করতে হবে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে সরাই ফেলতে হবে। তো এই প্রসিডিউরের নাম হচ্ছে অ্যাড্রেনালেক্টমি। তো ইনভলিউশনটাকে ডিলে করতে হলে আমরা অ্যাড্রেনালেক্টমি করে থাকি।
থাইমিক হাইপারপ্লাসিয়া অর টিউমার্স আর অফেন অ্যাসোসিয়েটেড উইথ মায়াস্থেনিয়া গ্রেভিস। তোমরা কি বুঝতে পারতেছো কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা, ভিডিও দেখা যাচ্ছে কিনা, কোনো অসুবিধা থাকলে একটু কমেন্ট করে জানাবা প্লিজ। আচ্ছা, তাহলে থাইমিক হাইপারপ্লাসিয়া অর টিউমার, হাইপারপ্লাসিয়া অর টিউমার থাইমাসের অফেন অ্যাসোসিয়েটেড উইথ মায়াস্থেনিয়া গ্রেভিস, এই কন্ডিশনের নাম হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। এই ছবিতে দেখতে পাচ্ছ একজন মায়াস্থেনিয়া গ্রেভিসের পেশেন্ট দেখা যাচ্ছে, ফেসিয়াল প্রেজেন্টেশন characterized by excessive fatigability of the voluntary muscle. Voluntary muscle গুলা ফ্যাটিক হয়ে যাবে, excessively দুর্বল হয়ে যাবে। The precise role of the thymus in this disease is uncertain. এখানে আসলে থাইমাসের রোলটা স্পষ্ট নয়। ইট মে ইনফ্লুয়েন্স ডিরেক্টলি, সরাসরি এবং ডিরেক্টলি এটা ইনফ্লুয়েন্স করতে পারে দ্য ট্রান্সমিশন অ্যাট দ্য নিউরোমাস্কুলার জাংশন। ফিগার শোজ ড্রপিং অফ দ্য আইলিড। তাহলে এখানে মায়াস্থেনিয়া গ্রেভিসে দেখা যাচ্ছে ড্রপিং অফ দ্য আইলিড, আপনার আইলিডটা ড্রপ করছে। থাইমিক টিউমার্স মে প্রেস দ্য ট্রাকিয়া। থাইমাসের টিউমার সেটা কম্প্রেস করতে পারে ট্রাকিয়াকে, ইসোফেগাসকে এবং নেকের যে লার্জ ভিন আছে সেগুলোকে। এর ফলে কি হতে পারে, কম্প্রেশনের জন্য হর্সনেস অফ দ্য ভয়েস ডেভেলপ করতে পারে, কাশি আসতে পারে, ডিসফেজিয়া, ডিফিকাল্টি ইন ডেগ্লুটেশন হতে পারে, সায়ানোসিস। হ্যাঁ, এখানে হচ্ছে ব্লুইশ কালারেশন অফ স্কিন এন্ড মিউকাস মেমব্রেন কে বলতেছে সায়ানোসিস, এন্ড ইয়েলো কালারেশন অফ স্কিন এন্ড মিউকাস মেমব্রেন হচ্ছে জন্ডিস। এখন আমরা চলে আসি থার্ড পার্ট অফ দ্য সাবক্লিভিয়ান আর্টারি। সাবক্লিভিয়ান আর্টারি তোমাদের পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। রাইট সাবক্লিভিয়ান আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ ব্রাচিওসেফালিক ট্রাঙ্ক এবং লেফট সাবক্লিভিয়ান আর্টারি ইজ দ্য ডিরেক্ট ব্রাঞ্চ অফ আর্চ অফ এওর্টা। রাইট সাবক্লিভিয়ান আর্টারি কিন্তু আসতেছে ব্রাচিওসেফালিক ট্রাঙ্ক থেকে। এই সাবক্লিভিয়ান আর্টারি সাপ্লাই করতেছে আপার লিম্বকে। এই সাবক্লিভিয়ান আর্টারি যখন আউটার পার্ট অফ দ্য ফার্স্ট রিব ক্রস করতেছে তখন হয়ে যাচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। অ্যাক্সিলারি আর্টারি যখন লোয়ার পার্ট অফ দ্য ট্রেরিস মেজর মাসল ক্রস করতেছে তখন হয়ে যাচ্ছে ব্রাকিয়াল আর্টারি। ব্রাকিয়াল আর্টারি যখন নেক অফ দ্য রেডিয়াস লেভেলে বা কিউবিটাল ফোসাল লেভেলে চলে আসতেছে তখন হচ্ছে দুইটা ব্রাঞ্চ দিচ্ছে, এটা হচ্ছে রেডিয়াল আর্টারি, একটা হচ্ছে আলনার আর্টারি। এটা তোমরা অলরেডি জানো, আপার লিম্বে তোমরা পড়ছো। সাবক্লিভিয়ান আর্টারি বলতে গেলে যখন আমরা থার্ড পার্ট অফ সাবক্লিভিয়ান আর্টারি এটা কম্প্রেসড হইতে পারে এগেইনস্ট দ্য ফার্স্ট রিবের সাথে, এটা কম্প্রেসড হতে পারে আফটার ডিপ্রেসিং দ্য শোল্ডার ডিপ্রেশনের পরে। দ্য প্রেশার ইজ অ্যাপ্লাইড ডাউনওয়ার্ডস, প্রেশারটা যাবে ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এবং মিডিয়ালি। ইন দ্য অ্যাঙ্গেল বিটুইন স্টার্নোক্লিস্টোমাস্টেড এবং ক্লেভিকুলার যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের মধ্যে। এখন সার্ভাইক্যাল রিব যদি থাকে, এই ছবিতে দেখতে পাচ্ছ, যদি এখানে সার্ভাইক্যাল রিব থাকে, এই সার্ভাইক্যাল রিবটা থাকার কারণে সে কম্প্রেস করবে সাবক্লিভিয়ান আর্টারিকে। এবং যেহেতু এখানে বলছি তুমি আপার লিম্বে সাপ্লাই করতেছে সাবক্লিভিয়ান আর্টারি, আলটিমেটলি আমরা এই ক্ষেত্রে রেডিয়াল পাসটাকে পাবো ডিমিনিশড, যদি সার্ভাইক্যাল রিব সাবক্লিভিয়ান আর্টারিকে কম্প্রেস করে। রাইট সাবক্লিভিয়ান আর্টারি মে অ্যারাইজ ফ্রম, এখন রাইট সাবক্লিভিয়ান আর্টারি আসতেছে ব্রাচিওসেফালিক ট্রাঙ্ক থেকে, কিন্তু রাইট সাবক্লিভিয়ান আর্টারি যদি অ্যারাইজ করে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা থেকে কিছু ক্ষেত্রে, তাহলে এটা পাস করবে ইসোফেগাসের পিছন দিয়ে, posterior to the esophagus, which may be compressed and the condition is known as dysphagia. ইসোফেগাসটা কম্প্রেশন হবে, এই কন্ডিশনের নাম হচ্ছে ডিসফেজিয়া রোসোরিয়া। এনিউরিজম মানে হচ্ছে বেলুনিং, বা এটা হচ্ছে ফুলা জায়গা, একটা আর্টারি ওয়াল যদি বেলুনিং হয় ফুলে যায় সেই ক্ষেত্রে আমরা বলবো এনিউরিজম। মে ফর্ম ইন দ্য থার্ড পার্ট অফ দ্য সাবক্লিভিয়ান আর্টারি, ইটস প্রেশার অন দ্য ব্রাকিয়াল প্লেক্সাস কজেস পেইন। এখন এনিউরিজম হইলো, বেলুনিং হইলো আর্টারি ওয়ালের, সেক্ষেত্রে এনিউরিজম হলো আর্টারিয়াল এনিউরিজম থার্ড পার্ট অফ সাবক্লিভিয়ান আর্টারি। এই এনিউরিজম গিয়ে কম্প্রেস করবে ব্রাকিয়াল প্লেক্সাসকে, এবং ব্রাকিয়াল প্লেক্সাসকে কম্প্রেস করার কারণে সেই পার্টিকুলার ডিস্ট্রিবিউটিং এরিয়ার মধ্যে পেশেন্ট পেইন ফিল করবে, উইকনেস এবং নামনেস ডেভেলপ করবে আপার লিম্বে। পরের স্লাইডে চলে আসি, অবস্ট্রাকশন টু দ্য সাবক্লিভিয়ান আর্টারি। এখানে ছবিতে খেয়াল করো, সাবক্লিভিয়ান আর্টারি যদি অবস্ট্রাকশন হয়, ঠিক এই জায়গায় অবস্ট্রাকশন হয়েছে, ছবিতে খেয়াল করো ব্লকড সাবক্লিভিয়ান আর্টারি। এই অবস্ট্রাকশনটা হয়েছে প্রক্সিমাল টু দ্য অরিজিন অফ ভার্টিবল আর্টারি, তাহলে এটা হচ্ছে ভার্টিবল আর্টারি, ঠিক না, এটা ভার্টিবল আর্টারি। এই ভার্টিবল আর্টারি প্রক্সিমালি যখন অবস্ট্রাকশনটা হবে, এটা কারণে একটা কন্ডিশন ডেভেলপ করবে, তাকে বলি আমরা সাবক্লিভিয়ান স্টিল সিনড্রোম। তো এই কারণে আলটিমেটলি কি হয়, স্টিলিং অফ ব্লাড, এখানে আমরা বলা হয় যে স্টিলিং অফ ব্লাড মানে ব্লাডটাকে স্টিল করে নিয়ে চলে আসবে, মানে চুরি করে নিয়ে আসে, যেটা বলা হয় যে অপর সাইডে যে ভার্টিবল আর্টারি আছে ওই অন্য সাইডে ভার্টিবল আর্টারি থেকে ব্লাড সে এইদিকে নিয়ে আসবে।
তাহলে এই জন্য তাকে বলতেছে স্টিলিং অফ ব্লাড ফ্রম দ্য ব্রেন। ছবিতে দেখতে পাচ্ছ অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে আদার সাইডে ভার্টিব্রাল আর্টারি থেকে ব্লাডটা আদার সাইডে ভার্টিব্রাল আর্টারি চলে আসবে এটা রিকভারি করার জন্য। দিস মে প্রোভাইড নেসেসারি ব্লাড টু দ্য এফেক্টেড সাইড, তো এফেক্টেড সাইডে নেসেসারি ব্লাড দিয়ে দিবে। দ্য নার্ভাস সিমটমস ইনকার্ড আর কল্ড সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোম। তাহলে এক্ষেত্রে এই সিনড্রোমের নাম আমরা বলতেছি সাবক্লেভিয়ান স্টিল সিনড্রোম। পরের ছবিতে চলে আসি। ছবিতে দেখতে পাচ্ছ হর্নার সিনড্রোম নিয়ে কথা বলা হয়েছে। হেড নেক রিজিয়নে সাপ্লাই করতেছে সিম্প্যাথেটিক নার্ভ, আর এই সিম্প্যাথেটিক নার্ভ অ্যারাইজ করতেছে আপার ফোর থোরাসিক সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড থেকে। আপার ফোর থোরাসিক সেগমেন্ট মনে রাখবা, আপার ফোর থোরাসিক সেগমেন্ট থেকে অ্যারাইজ করতেছে এই সিম্প্যাথেটিক নার্ভ। এদের মধ্যে ম্যাক্সিমামই প্রি গ্যাংলিয়নি ফাইবারগুলা পাস করতেছে স্টিলেট গ্যাংলিয়ন দিয়ে, স্টিলেট গ্যাংলিয়ন। আর এই স্টিলেট গ্যাংলিয়ন পরবর্তীতে রিলে করতেছে কোথায়? এই ফাইবারগুলো রিলে করতেছে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নে, সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নে। তাহলে স্টিলেট গ্যাংলিয়ন থেকে রিলে করে যাচ্ছে সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নে। এখন এই সার্ভাইকাল সিম্প্যাথেটিক ট্র্যাক্ট যদি ইনজুরি হয় তাহলে ডেভেলপ হবে এই কন্ডিশনের নাম হচ্ছে হর্নার সিনড্রোম। এই ছবিতে দেখেই বুঝতে পারতেছো, এখানে ডান দিকে লেফটে আপার আইলিডটা দেখতে পাচ্ছ, এখানে ড্রপিং হয়েছে, ড্রপিং অফ দ্য আপার আইলিড। তো এই কন্ডিশনের নাম আমরা এটা বলি, এই ফিচারের নাম হচ্ছে টোসিস। এই ফিচারের নাম টোসিস। ড্রপিং অফ আপার আইলিড হচ্ছে টোসিস। মায়োসিস, মায়োসিসটা কি? পিউপিলটা যদি কনস্ট্রিক্টেড থাকে তাকে আমরা বলি মায়োসিস। তাহলে কনস্ট্রিকশন অফ পিউপিল, আমরা এখানে হর্নার সিনড্রোমের ফিচারগুলো একটু খেয়াল করি। টোসিস থাকবে, মায়োসিস থাকবে, মায়োসিস মানে হচ্ছে কনস্ট্রিকশন অফ পিউপিল। অ্যানহাইড্রোসিস থাকবে, অ্যানহাইড্রোসিস, অ্যান মানে অ্যাবসেন্ট মানে লস অফ, হাইড্রোসিস সোয়েটিং। তাহলে লস অফ সোয়েটিং কোথায়? যেদিকে এফেক্টেড ওই সাইডেই ফেসের লস অফ সোয়েটিং থাকবে, তাকে বলতেছে অ্যানহাইড্রোসিস। এরপরে আসি আমরা অ্যানপথালমাস। অ্যানপথালমাস মানে হচ্ছে রিট্রাকশন অফ দ্য আইবল, এবং এক্সোপথালমাস হচ্ছে প্রোট্রাকশন অফ আইবল, মানে আইবলটা বাইরে থাকবে এক্সোপথালমাসে এবং অ্যানপথালমাসে আইবলটা ভিতর দিকে যাবে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ তাই হয়েছে। আর লস অফ সিলিওস্পাইনাল রিফ্লেক্স, এটা আমরা কিভাবে এটা দেখতে পারি? রিফ্লেক্সটা পিঞ্চিং ইন দ্য স্কিন অন দ্য নেপ অফ দ্য নেক। নেপ অফ দ্য নেক হচ্ছে পিছনে এই জায়গায়, নেপ অফ দ্য নেকে আমরা স্কিন পিঞ্চ করব। স্কিন পিঞ্চ করলে সেই ক্ষেত্রে ডাজ নট প্রডিউস ডাইলেটেশন অফ পিউপিল। ক্ষেত্রে নর্মালি কিন্তু পিউপিল ডাইলেট করে, হ্যাঁ। তো এই ক্ষেত্রে সিলিওস্পাইনাল রিফ্লেক্সটা যদি লস হয়, এই ক্ষেত্রে নেপ অফ দ্য নেককে পিঞ্চ করলে, স্কিন পিঞ্চ করলে পিউপিল ডাইলেট করবে না। তো দিস ইজ দ্য লস অফ সিলিওস্পাইনাল রিফ্লেক্স রেজাল্টিং ফ্রম ডেভেলপিং হর্নার সিনড্রোম। আশা করি বুঝতে পারতেছো তোমরা। Horner syndrome can also be caused by a lesion within the central nervous system anywhere at or above the first thoracic segment of the spinal cord involving sympathetic fibers. হর্নার সিনড্রোমের সিমটমগুলো আসলে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা এখনো এবং পরবর্তীতে যখন তোমরা উপরে ক্লাসে যাবা, মানে ফর থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ক্লিনিক্যাল ক্লাসগুলো, তো তোমার হর্নার সিনড্রোম সবসময় তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম একটা নিয়ে ডিসকাস করি। A 40-year-old woman complained of a swelling in front of her neck. একজন 40 বছর বয়সের মহিলা আসলেন, তার ফ্রন্ট অফ দ্য নেকে সোয়েলিং নিয়ে, সাথে নার্ভাসনেস এবং লস অফ ওয়েট লসের হিস্ট্রি আছে। তার ডায়াগনোসিস হচ্ছে হাইপারথাইরয়েডিজম ছিল। হাইপারথাইরয়েডিজম থাকার কারণে তার পার্শিয়াল থাইরয়েডেক্টমি করা হয়েছে। অ্যান্ড শি কমপ্লেইন্ড অফ হর্সনেস আফটার অপারেশন। অপারেশনের পরে তিনি কমপ্লেইন করতেছেন তার গলাটা হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করছে। তো এখন তিনটা কোয়েশ্চেন এখানে। Why does thyroid swelling move up and down during deglutition? এটা তোমাদের রিটেনে ইনভেরিয়েবলি আসে। তো এই কোয়েশ্চেন আনসারটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড কিসের জন্য ডেগ্লুটেশনের সময় আমরা ঢোক গিলার সময় ওঠানামা করতেছে। থাইরয়েড গ্ল্যান্ড ইজ সাসপেন্ডেড ফ্রম ক্রিকয়েড কার্টিলেজ। ক্রিকয়েড কার্টিলেজ থেকে সাসপেন্ডেড থাকতেছে কিভাবে? বাই দ্য প্রিট্রাকিয়াল ফাসা অ্যান্ড লিগামেন্ট অফ বেরি। তাহলে কথা হচ্ছে এই দুইটাই, থাইরয়েড গ্ল্যান্ড ক্রিকয়েড কার্টিলেজ থেকে সাসপেন্ডেড হচ্ছে দুইটা জিনিস দিয়ে, প্রিট্রাকিয়াল ফাসা এবং লিগামেন্ট অফ বেরি। সো অল দ্য সোয়েলিং অ্যাসোসিয়েটেড উইথ থাইরয়েড গ্ল্যান্ড মুভ উইথ ডেগ্লুটেশন। এই কারণেই এই দুইটা জিনিসের সাথে সাসপেন্ড থাকে, সেই জন্যই ডেগ্লুটেশনের সময় থাইরয়েড গ্ল্যান্ড ওঠানামা করে। এখন পরের প্রশ্ন, ওয়াই ডাজ শি কমপ্লেন অফ হর্সনেস আফটার অপারেশন? হর্সনেসের কেন ডেভেলপ করলো অপারেশনের পরে? তো শি কমপ্লেন্স অফ হর্সনেস ইট মে বি ডিউ টু ইনজুরি টু দ্য রিকারেন্ট লেঞ্জাল নার্ভ। তোমরা জানো হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করার একটা কমন কারণ হচ্ছে রিকারেন্ট লেঞ্জাল নার্ভ যদি ইনজুরি হয়, সে কারণে
হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করে। তাহলে থাইরয়েডেক্টমি অপারেশনের সময় যদি রিকারেন্ট রিজিওনাল ইনজুরি হয় সেই ক্ষেত্রেই হর্সনেস ডেভেলপ করতে পারে, যেহেতু এটা ইনফিরিয়র থাইরয়েড আর্টারির যেটা কিনা লোয়ার পোল অফ দ্য গ্ল্যান্ডের কাছাকাছি থাকতেছে। দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড লাইং অন দ্য ব্যাক অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড মে বি রিমুভড। এখানে অ্যাক্সিডেন্টালি থাইরয়েড গ্ল্যান্ডের সাথে সাথে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাও রিমুভ করা হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে সেখানেও সমস্যা হবে, হাইপোপ্যারাথাইরয়েডিজম ডেভেলপ করবে। প্যারাথাইরয়েড তোমরা জানো প্যারাথাইরয়েড হরমোনগুলো কি করতেছে, প্যারাথরমোন ক্যালসিয়াম লেভেল, ব্লাড ক্যালসিয়াম লেভেলকে কন্ট্রোল করতেছে ব্লাডে। ট্রাকিয়া, ট্রাকিয়া কম্প্রেস করতে পারে, কম্প্রেস হইতে পারে, ট্রাকিয়া মে বি কম্প্রেসড বাই দ্য প্যাথোলজিক্যাল এনলার্জমেন্ট অফ দ্য কি স্ট্রাকচার, থাইরয়েড, থাইমাস, লিম্ফ নোড, অ্যাওর্টিক আর্চ। এই স্ট্রাকচারগুলো থাইরয়েড গ্ল্যান্ডকে কম্প্রেস করতে পারে। এর কারণে কি ডেভেলপ করতে পারে, ডিসনিয়া, ডিফিকাল্টি ইন ব্রিদিং, ইরিটেটিভ কফ এবং অফেন হাস্কি ভয়েস। ট্রাকিওস্টমি নিয়ে আমি আগে কথা বলছি তোমাদের সাথে। ট্রাকিওস্টমি এটা ইমার্জেন্সি অপারেশন, এটা কখন করা হয়, ইন কেস অফ ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন, ল্যারিংস যখন অবস্ট্রাকশন হবে। ফরেন বডি দিয়ে ডিপথেরিয়া বা কার্সিনোমার ক্ষেত্রে এই ল্যারিঞ্জিয়াল অবস্ট্রাকশন দেখা দিতে পারে। ইট কমনলি ডান ইন দ্য রেট্রোথাইরয়েড রিজিয়ন, মানে রেট্রো মানে পিছনে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে রেট্রোথাইরয়েড রিজিয়নে এই ট্রাকিওস্টমি করা হচ্ছে, রিট্রাক্ট করা হচ্ছে কি ইসমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের ইসমাসকে রিট্রাক্ট করে আমরা এই ট্রাকিওস্টমি করে থাকি। এখন আমরা চলে আসি ইসোফেগাস। আমি ছোট ছোট পয়েন্টে বলতেছি, আসলে বেশি এক্সট্রা কিছু বলা যাচ্ছে না, সময়ের স্বল্পতার কারণে আমি জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের নিয়ে আসছি তোমাদের কাছে, জাস্ট সেগুলাই তোমাদের জানা জরুরি। ইসোফেগাসের মধ্যে 4টা কনস্টিটিউশন থাকে, এই কনস্টিটিউশনগুলো আমরা খেয়াল করবো অবশ্যই যখন তোমরা দেখা যাবে তোমার হাসপাতালে যখন একজন পেশেন্টের নেজোগ্যাস্ট্রিক টিউব আমরা ইনসার্শন করি, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এই কনস্টিটিউশনগুলো পাই বা কোনো ইনস্ট্রুমেন্টেশনের সময় এই কনস্টিটিউশন কথা আমাদের মাথায় রাখতে হয়, সেই ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। এই কনস্টিটিউশনগুলোর সাইড তোমাদের মুখস্থ রাখার লাগে, ওই ইসোফেগাসে কোন কোন জায়গায় 4টা কনস্টিটিউশন আছে। এখন চলে আসি আমরা একজন ফাঁসির আসামির ক্ষেত্রে, ফাঁসি দেওয়ার পরে তার যে মৃত্যুটা হচ্ছে, এই ডেথ এক্সিকিউশন বাই হ্যাঙ্গিং, এটা কিসের জন্য হচ্ছে, এটা প্রথমে হচ্ছে যে এটা মেকানিজম, তার ডেন্স যে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা ডেন্সটা ডিসলোকেট করতেছে, ডিসলোকেশন অফ দ্য ডেন্স। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এখানে ফ্র্যাকচার হয়েছে, ঠিক না, এখানে ডেন্সটা ফ্র্যাকচার হয়েছে। তো ডিসলোকেশন অফ দ্য ডেন্স কিসের জন্য ডিসলোকেশন হচ্ছে, নিশ্চয়ই লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাহলে কোন লিগামেন্টটা ছিঁড়লো, এখানে ট্রান্সভার্স লিগামেন্ট অফ দ্য ডেন্স। ট্রান্সভার্সলি থাকার কারণে এই লিগামেন্টকে বলতেছে ট্রান্সভার্স লিগামেন্ট অফ দ্য ডেন্স। এই ট্রান্সভার্স লিগামেন্ট অফ দ্য ডেন্স ছিঁড়ে যাচ্ছে, সাপোর্ট হারাচ্ছে, ডেন্সটা ডিসলোকেট হচ্ছে এবং আলটিমেটলি ক্রাশ করতেছে স্পাইনাল কর্ডের মেডুলা, এবং ওই ফ্র্যাকচার হয়ে আলটিমেটলি গিয়ে হিট করবে কোথায়, বা ওই ডেন্সটা গিয়ে হিট করবে আলটিমেটলি মেডুলাতে। আর মেডুলাতে থাকতেছে মেজর কার্ডিও রেসপিরেটরি সেন্টার, সেখানে গিয়ে হিট করার কারণে আলটিমেটলি কার্ডিও রেসপিরেটরি ফেইলিওরের মাধ্যমে এই ইন্ডিভিজুয়াল মারা যায়। তো এই হ্যাঙ্গিংটা অলসো এটা এক্সিস ফ্র্যাকচার করতে পারে, অথবা দেয়ার মে বি সেপারেশন অফ দ্য অ্যাক্সিস ফ্রম দ্য থার্ড সার্ভাইকাল ভার্টিব্রা। এখন আমরা চলে আসি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। সার্ভাইকাল স্পন্ডাইলোসিস তোমরা জানো যে ভার্টিব্রার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্কের এটা একটা ফাইব্রো কার্টিলেজ, তোমরা জানো এই কার্টিলেজের স্ট্রাকচার তোমরা পড়ছো, মাঝখানে থাকে নিউক্লিয়াস পালপোসাস এবং পেরিফেরালে থাকে অ্যানুলাস ফাইব্রোসাস। তো ডিজেনারেটিভ চেঞ্জ থাকে ওল্ড এজের ক্ষেত্রে, এই কারণে এটা রাপচার করতে পারে থিন লেটার পার্ট অফ দ্য অ্যানুলাস ফাইব্রোসাস অফ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আলটিমেটলি রেজাল্ট করবে প্রলাপস অফ দ্য নিউক্লিয়াস পালপোসাস। তাহলে অ্যানুলাস ফাইব্রোসাসের লেটার পার্টটা রাপচার হওয়ার কারণে নিউক্লিয়াস পালপোসাসটা প্রলাপস হবে, এই কন্ডিশনকে বলা হচ্ছে ডিস্ক প্রলাপস অথবা স্পন্ডাইলোসিস। এটা সাধারণত দেখা যায় কমনলি আসলে লাম্বার রিজিয়নে, কিন্তু এটা লোয়ার সার্ভাইকাল রিজিয়নে দেখা যায় হতে পারে। এর কারণে যেটা হয় যে শুটিং পেইন অ্যালং দ্য ডিস্ট্রিবিউশন অফ সার্ভাইকাল নার্ভ, যেই নার্ভটা কম্প্রেশন হবে সেই নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেইন হবে। ডিরেক্ট পোস্টিরিয়র প্রলাপস মে কম্প্রেস দ্য স্পাইনাল কর্ড। The degenerative changes or spondylosis may occur in the cervical spine, leading to narrowed intervertebral foramen causing pressure on spinal nerve. আমি আগেই বলছি স্পাইনাল নার্ভের কম্প্রেশনের কারণে আলটিমেটলি নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী পেশেন্ট পেইন ফিল করবে। আমরা চলো আরেকটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করে আসি। এখানে দুটো কেস নিয়ে আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে
পার্সন ইজ টু বি হ্যাংড টিল ডেথ, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি যে ফাঁসির আসামির ক্ষেত্রে তার 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 মৃত্যুটা কী ধরনের, তার মেকানিজমটা কীরকম আমরা অলরেডি ডিসকাস করছি। এখানে ডেন্সটা ডিসলোকেশন হবে হ্যাঙ্গিংয়ের সময়, আলটিমেটলি রাপচার হবে ট্রান্সভার্স লিগামেন্টটা, এবং ডেন্সটা গিয়ে হিট করবে এখানে মেডুলাতে, যেখানে মেজর কার্ডিওরেসপিরেটরি সেন্টার থাকতেছে, আলটিমেটলি কার্ডিওরেসপিরেটরি ফেইলিওর হয়ে ইন্ডিভিজুয়াল ডেথ হবে। তো সেই ক্ষেত্রে এখানে অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টে থাকতেছে, এই অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টের লিগামেন্ট কী আমরা একটু জেনে আসি। ট্রান্সভার্স লিগামেন্ট অফ ডেন্স আমরা অলরেডি বলছি, এটা পরীক্ষার সময় আমাদের জিজ্ঞেস করা হয় ভাইভাতে। আর এখানে থাকতেছে আপার পার্ট অফ দ্য ভার্টিক্যাল ব্যান্ড অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য ভার্টিক্যাল ব্যান্ড। So these three parts of cruciform ligament of the atlas vertebra, there are two joint cavities. তো এখানে এই অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টে দুইটা ক্যাভিটি আছে। anterior one হচ্ছে between the posterior surface of the anterior arch of the atlas and dens, and it is surrounded by loose capsular ligament. তো anterior যে জয়েন্ট ক্যাভিটিটা এটা সারাউন্ডেড থাকবে লুজ ক্যাপসুলার লিগামেন্টের মাধ্যমে, এবং পোস্টেরিয়রলি থাকতেছে এটা লার্জার ওয়ান বিটুইন ডেন্স এবং ট্রান্সভার্স লিগামেন্ট অফ ডেন্স। তাহলে ডেন্স এবং ট্রান্সভার্স লিগামেন্ট অফ ডেন্সের মাঝখানে থাকতেছে পোস্টেরিয়র ক্যাভিটিটা। এই তিনটা লিগামেন্টের নাম জানা থাকতে হবে। পরে কেসে কী দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। এ ম্যান অফ 55 ইয়ার্স, 55 বছরের একজন ম্যান, তার কমপ্লেন হচ্ছে ডিসফেজিয়া, ইটিং, খাইতে গেলে তার ডিগ্লুটেশনে খাবার গিলতে তার ব্যথা হচ্ছে। তো সলিড, এখানে তার সলিড খাবার বা এবং সফট ফুড, নরম খাবার এবং কি লিকুইড খেতেও তার কষ্ট হচ্ছে। সেই ক্ষেত্রে there was a large lymph node felt at the anterior border of the sternocleidomastoid মাসলের anterior border একটা লার্জ লিম্ফ নোডকে এনলার্জ পাওয়া গেছে পরীক্ষা করে। তো ডায়াগনোসিসটা করা হয়েছে, ওইখানে যে লিম্ফ নোডটাকে থেকে বায়োপসি নেওয়া হয়েছে, বায়োপসি নিয়ে ডায়াগনোসিস করা হয়েছে আলটিমেটলি ক্যান্সার অফ দ্য সার্ভিক্যাল পার্ট অফ দ্য ইসোফেগাস, তাহলে ইসোফেজিয়াল কার্সিনোমা। সো লার্জ লিম্ফ নোডটা কীভাবে ফর্মেশন হয়েছে, দ্য পেইন ডিউরিং ইটিং অর ড্রিঙ্কিং ইজ ডিউ টু ক্যান্সার অফ দ্য ইসোফেগাস। এই পেইনটা আলটিমেটলি হচ্ছে ইসোফেজিয়াল কার্সিনোমার জন্য। ক্যান্সার অবলিটারিজ ইনক্রিজিং পার্ট অফ দ্য লুমেন গিভিং রাইজ টু পেইন, তো লুমেন বড় হয় আলটিমেটলি পেইন রাইজ করতেছে। দ্য লিম্ফেটিক ড্রেনেজ অফ সার্ভাইকাল পার্ট অফ ইসোফেগাস গোজ টু ইনফিরিয়র গ্রুপ অফ দ্য সার্ভাইকাল লিম্ফ নোডস। These had metastasized lymph node at the anterior border of the sternocleidomastoid, তাহলে মেটাস্টাসাইজড লিম্ফ নোড পরবর্তীতে আসতেছে anterior border of the sternocleidomastoid। যেহেতু ট্রাকিয়া থাকতেছে ইসোফেগাসের সামনে, তো এই ট্রাকিয়া ইসোফেগাসের সামনে থাকায় ক্যান্সারটা স্প্রেড করে ট্রাকিয়াতে অথবা যে কোনো প্রিন্সিপাল ব্রঙ্কাইতে, রাইট অর লেফট। ইট মে ইভেন কজ ন্যারোইং অফ দ্য ট্রাকিয়া অর ব্রঙ্কাই। তো এই ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেমগুলো যদি একটু আমরা বোঝার চেষ্টা করি, মুখস্থ না করে বোঝার চেষ্টা করি, আশা করি তোমাদের এটা বেশি সময় মাথায় থাকবে এবং এটা তোমাদের কাছে ইন্টারেস্টিং হবে। একজন পেশেন্টের নেক রিজিডিটি আছে, হ্যাঁ, টেম্পারেচার আছে, নেক রিজিডিটি আছে, তো সেই ক্ষেত্রে আমরা সাসপেক্ট করি মেনিনজাইটিস। মেনিনজাইটিস মানে হচ্ছে মেনিনজিসের ইনফেকশনকে বলতেছে মানে মেনিনজাইটিস। কোনো টার্মের পিছনে আইটিস লাগানো থাকলে তোমাদেরকে আমি আগেই বলছি যে সেটা মনে করবা ইনফেকশন। তো এই মেনিনজাইটিসের ক্ষেত্রে এখানে এক্সটেন্সর মাসকুলার স্পাজম হবে। সো দিস ইজ ইরিটেশন অফ দ্য নার্ভ রুট। এটা কিছু জন্য হচ্ছে নার্ভ রুটকে ইরিটেট করার জন্য ডিউরিং দেয়ার পাসেজ থ্রু সাবঅ্যারাকনোইড স্পেস, সাবঅ্যারাকনোইড স্পেস দিয়ে যাওয়ার সময় নার্ভ রুটকে ইরিটেট করার কারণে এই এক্সটেন্সর মাসলগুলা স্পাজম হচ্ছে। পেসিফ্লেকশন, যদি প্যাসিভলি ফ্লেক্স করা হয় নেককে, এবং আমরা স্ট্রেট লেগ রেজিং টেস্ট, এখানে দেখা যাচ্ছে যে স্ট্রেট লেগ রেজিং টেস্ট, পাটাকে স্ট্রেট করলে পা তুলে দিলে পেশেন্ট পেইন ফিল করবে নার্ভটা স্ট্রেচ হওয়ার কারণে, সেই ক্ষেত্রে আমরা এই টেস্টটা পজিটিভ পাবো ইন কেস অফ মেনিনজাইটিস। আরেকটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম, এখানে একটা চাইল্ড 8 ইয়ার্স হ্যাজ বিন হ্যাভিং হাই গ্রেড ফিভার, সে হাই গ্রেড ফিভার নিয়ে আসছে এবং ব্যাড থ্রোট। চতুর্থ দিনে হি কুড নট মুভ হিজ নেক, তার ঘাড় সে নাড়াতে পারতেছিল না। ডিউরিং ড্রিঙ্কিং ওয়াটার অর মিল্ক, লিকুইড ড্রিঙ্কিংয়ের সময়, অ্যাজ দেয়ার ওয়াজ সিভিয়ার পেইন ইন দ্য নেক, তাহলে লিকুইড নেওয়ার সময় তার সিভিয়ার পেইন ডেভেলপ করছে নেকে। তো প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ দ্য পেইন ইভেন ইন ড্রিঙ্কিং ওয়াটার, কেন মানে লিকুইড নেওয়ার ক্ষেত্রেও এখানে পেইন ফিল করতেছে বাচ্চাটা। তো ডিউ টু ব্যাড থ্রোট দ্য ইনফেকশন মে ফেরিংস, ব্যাড থ্রোট থাকার কারণে ফেরিংসের ইনফেকশনটা কোথায় গেছে, মিডিল ইয়ারে। তোমরা জানো যে এখানে ফেরিঙ্গোটিম্পেনিক টিউব, এই ফেরিঙ্গোটিম্পেনিক টিউব বা অডিটরি টিউব, এটা ওপেনিং, এখানে কমিউনিকেশন করছে নেজোফেরিংস থেকে ওইদিকে মিডিল ইয়ার ক্যাভিটিতে। তাহলে
ফ্যারিঙ্গোটিম্পানিক টিউব ফ্রম ওয়্যার ইনফেকশনটা গেছে কোথায়, মেনিনজিস অফ দ্য ব্রেইনে। তো দিস ইজ এ সিরিয়াস কন্ডিশন, যেহেতু মেনিনজিসকে ইনভলভ করছে তাকে বলতেছে মেনিনজাইটিস। দ্য চাইল্ড শোজ নেক রিজিডিটি, তার আবার নেক রিজিডিটি আছে, সেই জন্য এটা আমরা সাসপেক্ট করতেছি মেনিনজাইটিসের কেস। ইট ইজ ডিউ টু স্পাজম অফ দ্য এক্সটেন্সর মাসল। এই নেক রিজিডিটি ডেভেলপ করছে কিসের জন্য, আমরা একটু আগে বলছি যে এক্সটেন্সর মাসলটা স্পাজম হয়েছে, এ কারণে নেক রিজিডিটি ডেভেলপ করছে। এই নেক রিজিডিটি হয়েছে নার্ভ রুট ইরিটেশনের জন্য। যখন সে সাবমেরিন স্পেস দিয়ে পাস করতেছিল, সেই তার পাথওয়েতে এখানে ইরিটেশনের জন্য এইটা ডেভেলপ করছে। প্যাসিভ ফ্লেকশন অফ নেক এন্ড স্ট্রেট লেগ রেজিং টেস্ট রেজাল্ট ইন পেইন অ্যাজ দ্য নার্ভাস স্ট্রেস। এটা আমরা একটু আগে ডিসকাস করছি, এখানে আমরা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল আবার ডিসকাস করলাম। এখন চলে আসি লাম্বার পাংচার, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই লাম্বার পাংচারটা। তো এখানে লাম্বার পাংচার আমাদের জানতে হবে স্পাইনাল কর্ড সম্বন্ধে। পেশেন্ট লাইং অন দ্য সাইড উইথ ম্যাক্সিমালি ফ্লেক্স স্পাইন, পাশ ফিরে এরকম শুতে হবে পেশেন্টকে, এবং ফ্লেক্স থাকতে হবে, আলটিমেটলি স্পাইনটা প্রমিনেন্ট থাকবে, এবং এ লাইন ইজ টেকেন বিটুইন হাইয়েস্ট পয়েন্ট অফ ইলিয়াক স্পাইন। ইলিয়াক স্পাইনের হাইয়েস্ট পয়েন্টের লাইনটা টানা হবে দ্য লেভেল অফ লাম্বার 4 ভার্টিব্রা। লোকাল স্কিনকে অ্যানাস্থেসাইজ করা হবে, এবং এই লাম্বার পাংচার নিডলটাকে একটা টর্সার দিয়ে ইনসার্ট করা হবে কত ভার্টিব্রাল লেভেলে, আমরা তার লাম্বার পাংচার করতেছি অ্যাডাল্টের লাম্বার 3 এন্ড লাম্বার 4 স্পাইন। লাম্বার 3 লাম্বার 4 স্পাইনের মাঝখানে এখানে আমরা আলটিমেটলি লাম্বার পাংচার করতেছি ইন কেস অফ অ্যাডাল্ট। তো নেডেল কোর্সেস থ্রু স্কিন, প্রথমে স্কিন, তারপর ফ্যাট, সুপ্রাস্পাইনাস, ইন্টারস্পাইনাস লিগামেন্টকে ক্রস করবে, লিগামেন্টাম ফ্লাভা ক্রস করবে, এপিডুরাল স্পেস ক্রস করবে, ডুরামেটার, এই মেনিনজিস চলে আসতেছে ডুরামেটার, তারপরে আরেকটা সাবঅ্যারাকনয়েড স্পেস টু রিলিজ সিএসএফ, যেখানে সিএসএফ থাকতেছে সাবঅ্যারাকনয়েড স্পেস থেকে, আলটিমেটলি সিএসএফটা ডিন করবে। সো এই ছিল লাম্বার পাংচার ইন কেস অফ অ্যাডাল্ট। এখন লাম্বার পাংচার ইন কেস অফ চিলড্রেন। ডিউরিং সেকেন্ড মান্থ অফ লাইফ স্পাইনাল কর্ড ইউজুয়ালি রিচেস, আসলে স্পাইনাল কর্ড নিচের দিকে নেমে যাচ্ছে লাম্বার 3 ভার্টিব্রাল লেভেলে। তো লাম্বার পাংচার নিডলটা ইন্ট্রোডিউস করা হবে ফ্লেক্স স্পাইনের ক্ষেত্রে বিটুইন লাম্বার 4 এন্ড লাম্বার 5। তাহলে এখানে ইনফ্যান্ট বা চিলড্রেনের ক্ষেত্রে আমরা মনে রাখবো লাম্বার 4 এন্ড লাম্বার 5, এবং অ্যাডাল্টের ক্ষেত্রে লাম্বার 3 এন্ড লাম্বার 4 স্পাইনে। এখন আসলে লাম্বার এপিডুরাল। হোয়াট ইজ লাম্বার এপিডুরাল? এখানে এপিডুরাল মানে ডুরামেটারের বাইরে, তাই না? তাহলে এপিডুরাল স্পেসটা কোথায়? এটা স্পেস বিটুইন ভার্টিব্রাল ক্যানেল এন্ড ডুরামেটার। তাহলে এই যে ভার্টিব্রাল ক্যানেল দেখতে পাচ্ছ, এই ভার্টিব্রাল ক্যানেল আর এই যে ডুরামেটার এবং এই ভার্টিব্রাল ক্যানেলের মাঝখানে এই স্পেসটাকে বলতেছি আমরা, এখানে এপিডুরাল ব্লক দেওয়া হচ্ছে এপিডুরাল স্পেসে, এই স্পেসটাই হচ্ছে এপিডুরাল স্পেস। সো এপিডুরাল স্পেসে the procedure is same as lumbar puncture. lumbar puncture মতোই the needle should reach only the epidural space. এটা ডিপ যাবে না, শুধুমাত্র এপিডুরাল স্পেস পর্যন্ত যাবে নিডলটা, ডুরামেটারের ভিতরে যাবে না। এপিডুরাল স্পেস কে ইউটিলাইজ করা হয় অ্যানেস্থেসিয়া এবং অ্যানালগেসিসের জন্য, পেইনলেস করার জন্য এবং অ্যানেস্থেসিয়ার জন্য। এখন আসি আমরা কর্ডাল এপিডুরাল। কর্ডাল এপিডুরালটা কি? দ্য নিডল ইজ পাস থ্রু দ্য সেক্রাল হায়াটাস দিয়ে নিডলটাকে পাস করানো হয়, which lies ইকুইডিস্টেন্স, সমান দূরত্বে থাকে ফ্রম রাইট অ্যান্ড লেফট পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। তোমরা হিপ বোনে পড়ছো। দ্য নিডল passes through posterior sacrococcygeal ligament and enter the sacral, ultimately sacral canal এ ঢুকবে। then the hub of needle is lowered, নিডল হাবটাকে নিচে করা হবে এবং এটা পাস করবে স্যাক্রাল ক্যানেল দিয়ে। এটা স্পেস থাকবে কত ভার্টিব্রালের নিচে? sacral 2 ভার্টিব্রাল নিচে। সো দিস ইজ অ্যাবাউট দ্য কর্ডাল এপিডুরাল। এখন চলে আসি আমরা আরেকটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেমে। Patients suffering from cancer of prostate, the prostate cancer খেয়াল করবা ডেভেলপ সেকেন্ডারি ইন দ্য ব্রেইন। তাহলে প্রাইমারি সাইটটা হচ্ছে প্রোস্টেট, আর সেকেন্ডারি মেটাস্টাসিস হচ্ছে কোথায়? তার ব্রেইনে। তো এখানে কোয়েশ্চেন হচ্ছে কিভাবে প্রোস্টেট থেকে এটা মেটাস্টাসিস হয়ে গেল ব্রেইনে, কিভাবে গেল এটা আমাদের জানতে হবে। What is the route taken by cancer cells to reach the brain from the prostate gland, a pelvic organ? কিভাবে একটা পেলভিক অর্গান হয়ে প্রোস্টেট থেকে ব্রেইনে এটা রিচ করলো? সো প্রোস্টেটের ভেইনগুলো ড্রেন করতেছে প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস, যেটা কিনা কমিউনিকেট করতেছে পেলভিক ভেইনের সাথে, পেলভিক ভেইনের সাথে কমিউনিকেট করতেছে এই প্রোস্টেটিক ভেনাস প্লেক্সাস। এই ভেইনগুলা ছোট ছোট ট্রিবিউটারি দিচ্ছে থ্রু দ্য পেলভিক স্যাক্রাল ফোরামিনা ইনটু দ্য কোথায়? ভার্টিব্রাল ক্যানেল। এটা দেখো এখানে ভার্টিব্রাল ক্যানেলকে দিচ্ছে। দ্য ভার্টিব্রাল ক্যানেল লজেস ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, ভার্টিব্রাল ক্যানেলের মধ্যে থাকে ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস।
এটা কন্টিনিউ করে আপ দ্য হোল হাইট অফ ভার্টিব্রাল ক্যানাল, পুরো ভার্টিব্রাল ক্যানালের হাইট জুড়ে এই ভার্টিব্রাল ভেনাস প্রসেসটা কন্টিনিউ করবে এবং ড্রেন করবে ইনটু সেগমেন্টাল ভেন্স ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি এবং ইন দ্য নেক ইন বেজিলার ভেনাস প্লেক্সাস, নেকের মধ্যে বেজিলার ভেনাস প্লেক্সাসে ড্রেন করবে আলটিমেটলি। এর মাধ্যমে এই বেজিলার ভেনাস প্লেক্সাসে ড্রেন করার মাধ্যমে নেকে এই ক্যান্সার সেলগুলা ক্লাইম্ব আপ, এগুলা উপরে বেয়ে উঠবে, তারপরে এই বেজিলার ভেনাস প্লেক্সাসে কানেকশন থাকবে আবার সেরিব্রাল ভেইনের সাথে। হ্যাঁ, দেখো কানেকশনটা কোথা থেকে কোথায় যাচ্ছে, এখানে পোস্টেরিয়র ভেনাস প্লেক্সাস, পেলভিক ভেইন, ভার্টিব্রাল ক্যানেলে ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস, আলটিমেটলি উপর দিকে যাচ্ছে বেজিলার ভেনাস প্লেক্সাস, তারপরে সেরিব্রাল ভেইন, আর সেরিব্রাল ভেইনগুলো আলটিমেটলি সেটেল করবে ইন ব্রেইন রিজাল্টিং ইন সেকেন্ডারি, আলটিমেটলি সেকেন্ডারি ডেভেলপ করবে। দিস প্লেক্সাস ইজ ভালভলেস অ্যান্ড ডেঞ্জারাস। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমি আসলে তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, তোমরা কথা বুঝতে পারতেছো কিনা, ক্লাসটা একটু বুঝতে পারতেছো না, আমাকে কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ। এক্সট্রাডুরাল অ্যান্ড সাবডুরাল হ্যামোরেজ। এখন আমরা চলে আসছি পরের স্লাইডে। এক্সট্রাডুরাল এবং সাবডুরাল হ্যামোরেজ বোথ আর কমন, অ্যান্ড এক্সট্রাডুরাল হ্যামোরেজ ক্যান বি ডিস্টিংগুইশড ফ্রম সাবডুরাল হ্যামোরেজ। এক্সট্রাডুরাল হ্যামোরেজকে আমরা সাবডুরাল হ্যামোরেজ থেকে আলাদা করতে পারি। কি কি ডিফারেন্স আছে? এক্সট্রাডুরাল হ্যামোরেজ হচ্ছে আর্টারিয়াল ডিউ টু ইনজুরি টু মিডল মেনিনজিয়াল আর্টারি। এক্সট্রাডুরাল হ্যামোরেজটা আর্টারিয়াল, কারণ মেনিনজিয়াল আর্টারি ইনজুরির কারণে এটা ডেভেলপ করে। ওয়াইরাস সাবডুরাল হ্যামোরেজ হচ্ছে ভেনাস। তো একটা মেজর একটা ডিফারেন্স আমরা পাইলাম যে এক্সট্রাডুরাল হ্যামোরেজে আর্টারি ইনজুরির জন্য আর সাবডুরাল হ্যামোরেজ ভেনাস ইনজুরির জন্য। সিমটম অফ সেরিব্রাল কম্প্রেশন আর লেট। এক্সট্রাডুরাল হ্যামোরেজের ক্ষেত্রে সেরিব্রাল কম্প্রেশনের সিমটমগুলো দেরিতে আসে এবং এক্সট্রাডুরাল হ্যামোরেজের ক্ষেত্রে প্যারালাইসিস হবে, অ্যাপিয়ার করবে প্রথমে ফেসে, তারপরে সেটা স্প্রেড করবে লোয়ার পার্ট অফ দ্য বডিতে। কিন্তু সাবডুরাল হ্যামোরেজের ক্ষেত্রে এই প্যারালাইসিসটা হ্যাফাজার থাকবে, কোনো ঠিক থাকবে না সাবডুরাল হ্যামোরেজের ক্ষেত্রে। এবং এক্সট্রাডুরাল হ্যামোরেজের ক্ষেত্রে কোনো ব্লাড থাকবে না সিএসএফ এর মধ্যে, সিএসএফ এর মধ্যে ব্লাড থাকবে না, কিন্তু while it is a common feature of subdural hemorrhage, সাবডুরাল হ্যামোরেজের ক্ষেত্রে সিএসএফ এর মধ্যে ব্লাড থাকবে, ইট ইজ এ কমন ফিচার। থ্রম্বোসিস অফ ক্যাভার্নাস সাইনাস। থ্রম্বোসিস অফ ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস এটা কিসের জন্য হতে পারে? বাই সেপসিস ইন দ্য ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস। তাহলে আমরা গত ক্লাসে পড়ছিলাম যে ডেঞ্জার এরিয়া অফ দ্য ফেসে যদি ইনফেকশন থাকে, সেখানে এই ইনফেকশনটা আলটিমেটলি রিচ করতে পারে ক্যাভার্নাস সাইনাসে, সেখানে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে। এখানে নার্ভাস সিমটমগুলো কি হতে পারে? সিভিয়ার পেইন ইন দ্য আই এন্ড ফোরহেড, আই এবং ফোরহেডে সিভিয়ার পেইন হতে পারে অ্যালং দ্য ডিস্ট্রিবিউশন অফ অপথালমিক নার্ভ, অপথালমিক নার্ভের ডিস্ট্রিবিউশনে পেশেন্ট পেইন ফিল করবে। ইনভলভমেন্ট অফ দ্য থার্ড, ফোর্থ অ্যান্ড সিক্সথ ক্রেনিয়াল নার্ভ রিজাল্টিং প্যারালাইসিস দ্য মাসল সাপ্লাইড। ভেনাস সিমটম কি হবে? এই ছিল নার্ভাস সিমটম। ভেনাস সিমটম হচ্ছে আইলিডের ইডেমা থাকবে, কর্নিয়া, রুট অফ দ্য নোজে এবং এক্সোপথালমোস, আইবলটা প্রোট্রুশন হবে, সামনের দিকে চলে আসবে ডিউ টু কনজেশন অফ দ্য অরবিটাল ভেইন কনজেশন হয়ে এটা ডেভেলপ করে। কমিউনিকেশন বিটুইন দ্য ক্যাভার্নাস সাইনাস এন্ড দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এখন ক্যাভার্নাস সাইনাস এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারির মধ্যে কমিউনিকেশন এটা কিভাবে হইতে পারে? এটা হইতে পারে ডিউ টু রেজাল্টিং দ্য হেড ইঞ্জুরির কারণে এটা ডেভেলপ করতে পারে। When this happens, the eyeball protrudes and pulsates in each heartbeat. আইবলটা সামনের দিকে চলে বের হয়ে আসবে এবং হার্টবিটের সাথে সেটা পালপেট করবে। এটাকে বলা হয় পালসেটিং এক্সোপথালমোস, কারণ ওখানে অ্যাবনর্মাল কমিউনিকেশন হচ্ছে বিটুইন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং ক্যাভার্নাস সাইনাস। এখন চলে আসি আমরা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেমে। So a 12-year-old boy complained of sore throat and earache. তার কানে ব্যথা এবং sore throat আছে, 12 বছরের বাচ্চা, এবং তার টেম্পারেচার আছে 102 এবং ডিফিকাল্টি ইন সোয়ালিং, ডিসফেজিয়া। হি ওয়াজ অলসো এ মাউথ ব্রেদার, তার মুখ দিয়ে শ্বাস নিচ্ছে। তাহলে এখানে ওয়েল্ডার সিং কি? ওয়েল্ডার সিং তোমরা কি জানো তোমরা সবাই, এখানে একটা মেজর কালেকশন অফ লিম্ফয়েড টিস্যু এট দ্য অরোফেঞ্জিয়াল জাংশন, এটা বলতেছে টনসিল, আর এগুলা একটা রিংয়ের মতো থাকতেছে, তাকে বলতেছে ওয়েল্ডার্স রিং, লিম্ফেটিক রিং। সো এখানে এন্টেরিয়রলি থাকবে লিঙ্গুয়াল টনসিল, ল্যাটারালি থাকবে প্যালাটাইন টনসিল, পোস্টেরিয়রলি থাকবে টিউবাল টনসিল এবং পোস্টেরিয়রলি থাকবে ফেরিঞ্জিয়াল টনসিল। তো ইয়ারেক যেটা ডেভেলপ করছে কানে ব্যথা, ইয়ারেক মে বি ডিউ টু ইনফেকশন অফ দ্য থ্রোট রিচিং দ্য মিডল ইয়ার। তাহলে থ্রোটের গলার ইনফেকশনটা আলটিমেটলি মিডল ইয়ারে গিয়ে রিচ করছে, সেই জন্য কানে ব্যথা গেছে।
সো এটা কি আলটিমেটলি ফেরিঙ্গোটিম্পানি টিউব বা অডিটরি টিউব যেটু কমিউনিকেট করতেছে নেজোফেরিঙ্গো মিডল ইয়ার ক্যাভিটির সাথে, সেই ক্ষেত্রে এই ইনফেকশনটা এইভাবে ফেরিংস থেকে মিডল ইয়ারে ডেভেলপ মানে স্প্রেড করছে, রিচ করছে। সো এখানে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই করতেছে বোথ ফেরিংস এবং মিডল ইয়ারকে, এই কারণেই পেইনটা ফেরিংস থেকে রেফার করতেছে ইয়ারে। সো দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। এখন আমরা চলে আসি জুগুলোডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোড। জুগুলোডাইগ্যাস্ট্রিক লিম্ফ নোডে এটা belonging to upper group of the deep cervical group is most likely to tender and sour as the lymphatics from the tonsil penetrate the wall of the pharynx to reach these lymph nodes. So এটা তোমরা জানা থাকলো। এখন চলে আসি আমরা ক্লেফট প্যালেট, ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক ফর ইউ। ক্লেফট প্যালেটটা কি? ক্লেফট প্যালেট ইজ এ কনজেনিটাল ডিফেক্ট। এখানে যে প্যালেট থাকবে, এখানে দেখো আমরা caused by non-fusion of the right and left palatal process, রাইট এন্ড লেফট প্যালেটাল প্রসেসটা নন ফিউশনের জন্য। এই যে দিস ইজ দ্য হোল প্যালেটাল প্রসেস। তো এই প্যালেটাল প্রসেসটা নন ফিউশনের জন্য আলটিমেটলি ক্লেফট প্যালেট ডেভেলপ করে। ইট মে বি ডিফারেন্ট ডিগ্রিজ, তার ডিগ্রি ডিফারেন্ট থাকতে পারে। লিস্ট থেকে মানে এখানে লিস্ট থেকে সিভিয়ার টাইপে থাকতে পারে। ডিফেক্ট ইজ কম্পাউন্ড ইন সফট প্যালেট। ইন দ্য লিস্ট সিভিয়ার টাইপ, লিস্ট সিভিয়ার টাইপের ক্ষেত্রে এই ডিফেক্টটা শুধুমাত্র সফট প্লেট পর্যন্ত থাকবে, কিন্তু মোস্ট সিভিয়ার কেসে এই প্লেটটা থাকবে কন্টিনিউয়াস টু দ্য হেয়ার লিপ। এখন সফট প্লেট যদি প্যারালাইসিস হয়, এটা পরীক্ষায় অনেক সময় তোমাদের আছে, যদি সফট প্লেট প্যারালাইসিস হয় ভেগাস নার্ভ লেশনের জন্য, তাহলে কি কি সিমটম দেখা দেবে? এখানে নেজাল রিগার্জিটেশন, লিকুইড নেজাল রিগার্জিটেট করবে নেজালি, এবং নেজাল টং ইন ভয়েস, ফ্ল্যাটেনিং অফ প্যালেটাল আর্চ, deviation of the uvula to the normal side, uvulaটা নর্মাল সাইডে ডেভেলপ করবে, দিস ইজ দ্য uvula মাসল অফ সফট প্লেট। এবং চকিং। আচ্ছা, এখন আমরা চলে আসি চকিং বাই ফুড অর ফ্লুইড কজেস লেঞ্জাল অবস্ট্রাকশন। যদি ফুড চকিং বা ফ্লুইড চকিং থাকে, সেখানে লেঞ্জাল অবস্ট্রাকশন ফর্ম ডেভেলপ করবে এন্ড অ্যাসফাইসিয়া। এক্ষেত্রে একটা প্রসেসের নাম হচ্ছে হেলমিট ম্যানুভার। হেলমিট ম্যানুভারের মাধ্যমে এই অবস্ট্রাকশনটাকে রিমুভ করা যায়। সেই ক্ষেত্রে এই মিড চেস্ট লেভেলে, এই ডায়াফ্রাম লেভেলে এরকম পিছন থেকে গিয়ে ধরে উপর দিকে চাপ দিতে হয়। পিছন এবং উপর দিকে চাপ দিলে এটাকে বলা হচ্ছে হেলমিট ম্যানুভার। সেই ক্ষেত্রে এই যে চকিং ডেভেলপ করছে অবস্ট্রাকশনের জন্য, অবস্ট্রাক্টেড পার্টিকেলটা বের হয়ে চলে আসে। এখন আমরা চলে আসি পরের স্লাইডে। ইনফেকশন মে পাস ফ্রম দ্য থ্রোট টু দ্য মিডল ইয়ার থ্রু অডিটরি টিউব। This is more common in children because the tube is shorter, wider and straighter in them. তো বাচ্চাদের ক্ষেত্রে এই মিডল ইয়ার ইনজুরিটা, মিডল ইয়ার ক্যাভিটি ইনফেকশনটা কমন, কারণ তাদের ক্ষেত্রে দেখো এক ছবিতে খেয়াল করে দেখো, বাচ্চাদের ক্ষেত্রে এই মিডল ইয়ার ক্যাভিটিটা, এই টিউবটা শর্টার থাকবে, ওয়াইডার থাকবে এবং স্ট্রেইটার থাকবে, সেই ক্ষেত্রে তাদের ইনফেকশনটা বেশি থাকবে। তো ইনফ্লামেশন অফ দ্য অডিটরি টিউব is often secondary to an attack of common cold. Common cold বা sore throat পরে পরবর্তীতে এই ইনফ্লামেশন অডিটরি ডেভেলপ করতে পারে। তো দিস কজেস পেইন ইন দ্য ইয়ার, কানে ব্যথা হবে, উইচ অ্যাগ্রাভেটেড বাই সোয়েলিং, এটা সোয়েলিং এর সময়টা বেড়ে যাবে ডিউ টু ব্লকেজ অফ দ্য টিউব ব্লকের কারণে। পেইন ইজ রিলিভড বাই ইনস্টলেশন অফ ডিকনজেস্টেন্ট, নেজাল ডিকনজেস্টেন্ট দেওয়ার কারণে সেই ক্ষেত্রে পেইনটা রিলিভ হয়। সেই ক্ষেত্রে এইসব পেশেন্টের ক্ষেত্রে নেজাল ডিকনজেস্টেন্ট প্রেসক্রাইব করা হয়, which help to open the ostium. The ostium is commonly blocked in children by enlargement of the tubal tonsil. Tubal tonsil enlargement কারণে এই ostiumটা বাচ্চাদের ক্ষেত্রে কমনলি ব্লকড হয়। এপিস্টেক্সিস তোমরা জানো, এপিস্টেক্সিস বাচ্চাদের ক্ষেত্রে কমন হয়। এপিস্টেক্সিসের মেজর আর্টারিটা হচ্ছে কি স্ফেনোপ্যালেটাইন আর্টারি। আমরা সামনের দিকে এপিস্টেক্সিস সম্বন্ধে জানার চেষ্টা করব। লিটলস এরিয়া, তো লিটলস এরিয়া এখানে এই ক্যাপিলারি প্লেক্সাসটা এখানে হাত আসতেছে নোজের এখানে inferiorly, so on the septum is a common site of bleeding from the nose developing in epistaxis. Pathological deviation of nasal septum. Nasal septum pathological deviation is often, ছবিতে দেখতে পাচ্ছ, there is deviation of the nasal septum. Nasal septum deviated হয়ে আছে। So pathological deviation of the nasal septum is often responsible for repeated attacks of common cold. বারবার কমন কোল্ড হচ্ছে, অ্যালার্জিক রাইনাইটিস, সাইনোসাইটিস, এগুলো কমনলি হয়। বারবার হওয়ার কারণে এখানে প্যাথোলজিক্যাল ডেভিয়েশন নেজাল সেপ্টামের হবে। সো এই ক্ষেত্রে সার্জিক্যাল কারেকশন ইজ রিকোয়ার্ড। আমি আবার বলি নিই, আসলে ক্লাসে টপিক বেশি হয়, আমি আসলে বাইরে বেশি ডিসকাস করতে পারতেছি না, এতটুকুই যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো ডিসকাস করার চেষ্টা করতেছি।
তো ক্লাসে তোমাদের উপস্থিতি আর একটু কামনা করব। তাহলে পরের স্লাইডে চলে আসি। কমন কোল্ড or rhinitis is the commonest infection of the nose. তো ইট মে বি ইনফেক্টিভ or অ্যালার্জিক, এটা ইনফেক্টিভ হতে পারে, অ্যালার্জিক হতে পারে। or commonly occurs during change of the season, হ্যাঁ, যখন সিজন চেঞ্জ হবে তখন এই কমন কোল্ডটা, রাইনাইটিসটা কমনলি দেখা যায়। সো দ্য প্যারানাসাল এয়ার সাইনাস মে গেট ইনফেক্টেড ফ্রম দ্য নোজ থেকে প্যারানাসাল এয়ার সাইনাসগুলো। তো প্যারানাসাল এয়ার সাইনাসগুলোর নাম জানতে হবে, তোমাদের পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় এই প্যারানাসাল এয়ার সাইনাসগুলো কোথায় ওপেন করতেছে। তো ম্যাক্সিলারি সাইনাসটা থাকতেছে এখানে, ম্যাক্সিলার মধ্যে ম্যাক্সিলারি হার্ট আছে, তো ম্যাক্সিলারি সাইনাসে ইনফেকশনকে বলতেছি আমরা ম্যাক্সিলারি সাইনোসাইটিস। ইজ দ্য কমনেস্ট ইন সাচ ইনফেকশনস। ফ্র্যাকচার অফ কিব্রিফর্ম প্লেট অফ এথময়েড, সামনের দিকে অ্যান্টিওক্রেনিয়াল ফোসায় কিব্রিফর্ম প্লেট অফ এথময়েড যদি ফ্র্যাকচার হয় তাহলে মেনিসটা টিয়ার অফ হবে, মে টিয়ার দ্য অলফ্যাক্টরি নার্ভ রুটলেটস। এই ধরনের কেসে সিএসএফ নেজাল ক্যাভিটি দিয়ে বের হয়ে আসবে সিএসএফ, ইট ইজ কল্ড সিএসএফ রাইনোরিয়া। নাক দিয়ে তাহলে সিএসএফ বের হয়ে আসবে এই অ্যান্টিওক্রেনিয়াল ফোসায় ফ্র্যাকচারের জন্য, তাকে বলি আমরা সিএসএফ রাইনোরিয়া। এই ক্ষেত্রে অলফ্যাক্টরি নার্ভ রুটটা ইনভলভমেন্টের কারণে অ্যানোসমিয়া ডেভেলপ করবে। তোমাদের গত ক্লাসে বলছিলাম অ্যানোসমিয়া মানে হচ্ছে এক্ষেত্রে ঘ্রাণ পাবে না, হ্যাঁ, স্মেলটা চলে যাবে। আরেকটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম, এ চাইল্ড ডিউরিং হট সামারে প্লেইং ইন দ্য পার্ক, হি পিকস আপ হিজ নোজ, নাকে হাত দিল এবং ইট স্টার্টস ব্লিডিং। এটা আসলে এপিস্টেক্সিসের কেস, আমি একটু আগে তোমাদের সাথে ডিসকাস করছি। এখানে যে মেইন আর্টারিটা হচ্ছে স্ফেনোপ্যালাটাইন আর্টারি, আর আদার কি কি আর্টারি সব এখানে বলতেছে। এখানে ক্যাপিলারি প্লেক্সাস থাকতেছে, এন্টেরিয়র ইনফিরিয়র পার্ট অফ দ্য সেপ্টাম অফ দ্য নোজের এন্টেরিয়র ইনফিরিয়র পার্টে একটা ক্যাপিলারি প্লেক্সাস থাকতেছে, তাকে বলা হয় ক্লিসেল বা প্লেক্সাস, এবং এই এরিয়াকে বলা হচ্ছে লিটলস এরিয়া। কি কি আর্টারি সাপ্লাই করতেছে এখানে আমরা দেখি, চারটা আর্টারি। অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারি, এটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি ব্রাঞ্চ। অপথ্যালমিক আর্টারি কার ব্রাঞ্চ? অপথ্যালমিক আর্টারি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। সুপিরিয়র লেবিয়াল আর্টারি, এটা হচ্ছে ফেসিয়াল আর্টারি ব্রাঞ্চ, এবং ফেসিয়াল আর্টারি হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। স্ফেনোপ্যালাটাইন আর্টারি, এটা হচ্ছে থার্ড পার্ট অফ ম্যাক্সিলারি আর্টারি কন্টিনিউশন, আর ম্যাক্সিলারি আর্টারি হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ব্রাঞ্চ। গ্রেটার প্যালাটাইন আর্টারি কিছু ব্রাঞ্চ যেটা কিনা ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ। তো দিজ আর দ্য arteries contributing and supply in the area. ক্যাপিলারি প্লেক্সাস ফর্ম করতেছে এবং এরিয়ার নাম হচ্ছে লিটলস এরিয়া। এখানে ব্লিডিং হলে আমরা বলি এপিস্টেক্সিস। এক্সটার্নাল এক্সামিনেশন অফ লেরিংস, আমরা বাইরে থেকে এক্সামিন করলে এখানে সিটিং পজিশনে হেডটা ফ্লেক্স থাকবে, এক্সামিনার সামনে দাঁড়ানো থাকবে, বিহাইন্ড অ্যান্ড পিছনে থাকবে দাঁড়ানো, এবং পালপেট করবে লেরিংস এবং নেক উইথ দ্য ফিঙ্গার টিপস অফ ফর। আমরা কি দেখতে পারি এখানে, কিসের জন্য পালপেট করবো? টিউমার, সোয়েলিং বা লিম্ফেডিনাইটিস আছে কিনা। স্পিচ অ্যানালাইসিস অলসো নেসেসারি ইন ল্যারিঞ্জিয়াল ডিজিজেস। কথা বলার ধরনটা দেখা জরুরি ল্যারিঞ্জিয়াল ডিজিজের ক্ষেত্রে, সেক্ষেত্রে অল্টার থাকে। আর ল্যারিংসে যদি ফরেন বডি বের করে থাকে, সো যদি মাছের কাটা, ফিশ বোন এখানে ইম্প্যাক্টেড থাকে, দ্য বেলিকুল অফ দ্য পিরিফর্ম পোষায়, তাহলে এই বোনগুলা এই স্ক্র্যাচ হয় দ্য মিউকাস অন দ্য ওয়ে ডাউন অ্যান্ড দ্য পারসন গেটস ফিলিং অফ ফরেন বডি সেন্সেশন। সেক্ষেত্রে ফরেন বডি সেন্সেশন ফিল করে ডিউ টু ডাল ভিসেরাল পেইন কজড বাই স্ক্র্যাচ। পিরিফর্ম ফসা লাইজ বিটুইন কোয়াড্রেট মেমব্রেন এন্ড মিডিয়াল সাইড অফ থাইরয়েড কার্টিলেজ। তাহলে এই পিরিফর্ম ফসাটা তোমাদের পড়া লাগে বাউন্ডারি, এই পিরিফর্ম ফসাটা থাকতেছে কোয়াড্রেট মেমব্রেন এবং মিডিয়াল সাইড অফ দ্য থাইরয়েড কার্টিলেজের মধ্যে, বিটুইন। সো এটাকে ট্রেভার্স করতেছে ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। তো পিরিফর্ম ফসা এটা কিন্তু স্মাগলারদের খুব একটা তারা স্মাগলার ইউজ করে এই পিরিফর্ম ফসা এই ভ্যালুয়েবল জিনিসগুলোকে ক্যারি করার জন্য, যাতে করে ধরা না পড়ে। তো এখানে প্রেশিয়াস স্টোন, ডায়মন্ড এগুলো তারা ক্যারি করে, এই জন্য এই ফসার একটা নাম হচ্ছে স্মাগলার্স ফসা। মিউকাস মেমব্রেন অফ দ্য ল্যারিংস ইজ সাপ্লাইড বাই ভ্যাগাস নার্ভ, হ্যাঁ, থ্রু সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল অর রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। সো ল্যারিঞ্জিয়াল টিউমার যদি ডেভেলপ করে সেই ক্ষেত্রে রেফার্ড পেইন যাবে ইনটু দ্য ইয়ার, পার্টলি সাপ্লাইড বাই দ্য অরিকুলার ব্রাঞ্চ অফ ভ্যাগাস নার্ভ। লার্জ ফরেন বডি যদি ল্যারিঞ্জিয়াল ইনলেটকে ব্লক করে তাহলে সাফোকেশন ডেভেলপ করবে, আর স্মল ফরেন বডি ল্যারিঞ্জিয়াল ভেন্ট্রিকলকে লজ করতে পারে এবং এটা আলটিমেটলি কজ ক্লোজার অফ গ্লটিস এন্ড সাফোকেশন।
Inflammation of the upper larynx may cause edema of supraglottis, but it does not extend below vocal cord. Below vocal cord নিচে যাবে না, because mucosa is adherent to vocal ligament. এখানে আরেকটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম নিয়ে কথা বলি। ডিউ টু সিভিয়ার ইনফেকশন অফ দ্য ভয়েস বক্সে সিভিয়ার ইনফেকশন অ্যান্ড উইথ হাই টেম্পারেচার বেশি, পেশেন্ট কথা বলতে পারতেছে না এবং শ্বাস নিতে পারতেছে না, নিঃশ্বাস নিতে পারতেছে না। সো প্যারালাইসিস অফ উইচ মাসল কজ এক্সট্রিম ডিফিকাল্টি ইন ব্রিদিং, কোন মাসল প্যারালাইসিসের কারণে এক্সট্রিম ডিফিকাল্টি ইন ব্রিদিং ডেভেলপ করতেছে। এবং পরের প্রশ্ন হচ্ছে নেম দ্য মাসল অফ ল্যারিংস এন্ড দেয়ার অ্যাকশন, ল্যারিংসের মাসলগুলোর নাম এবং অ্যাকশন বলার জন্য। তো আমরা এগুলো জানার চেষ্টা করি। ল্যারিংস ইনফেকশনের জন্য ব্রাঞ্চ অফ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ সাপ্লাইং পোস্টেরিয়র ক্রিকোয়েড মাসল, ক্রিকোয়ারিটিনয়েড মাসল, মাসলটার নাম খেয়াল করো, পোস্টেরিয়র ক্রিকোয়ারিটিনয়েড মাসলটা ইনফেক্টেড হয়েছে। Since this pair of muscle is only abductor of vocal cord, তো posterior cricoarytenoid is the only abductor of the vocal cord, তাহলে এইটা কি হলো, ইনফেক্টেড হইলো। তাহলে অ্যাবডাকশন হইলো না, অ্যাবডাকশন যদি না হয় তাহলে কি হবে, তাহলে অবশ্যই ভোকাল কর্ডটা অ্যাডাক্টেড হবে। তাহলে ভোকাল কর্ড অ্যাডাক্টেড হবে মানে এখানে কাছাকাছি চলে আসবে, আলটিমেটলি ব্রিদিং ডিফিকাল্টি ডেভেলপ করবে। সো ট্রাকিওস্টমি হচ্ছে এখানে আসলে মেইন লাইন অফ ট্রিটমেন্ট এই ক্ষেত্রে, যদি ইনফেকশনটা কন্ট্রোল করা না যায়। এখন লেরিংসের মাসলে কি কি মুভমেন্ট আছে একটু দেখি আমরা। অ্যাবডাকশন করতেছে ভোকাল কর্ডে, পোস্টেরিয়র ক্রিকোয়ারিটিনয়েড আমরা একটু আগে পড়লাম। এরপরে অ্যাডাকশন করতেছে ভোকাল কর্ডে ল্যাটারাল ক্রিকোয়ারিটিনয়েড, ট্রান্সভার্স এরিটিনয়েড এবং অবলিক এরিটিনয়েড। আর ইনলেট অফ লেরিংসকে ওপেন করতেছে থাইরো এপিগ্লোটিক, আর ইনলেট অফ দ্য লেরিংসকে ক্লোজ করতেছে এরি এপিগ্লোটিক। টেন্সর অফ ভোকাল কর্ড তার নাম হচ্ছে ক্রিকোথাইরয়েড এবং রিল্যাক্সর অফ ভোকাল কর্ড তার নাম হচ্ছে থাইরো এরিটিনয়েড। তাহলে দেখো আমরা একটা স্লাইডের মধ্যে খুব বেশ কয়েকটা ইনফরমেশন পেয়ে গেলাম। একটা হচ্ছে যে এখানে যদি লেরিংস ইনফেকশন হয় তাহলে লিকাইন লেরিঞ্জিয়াল নার্ভটা যদি ইনভলভ হয়, সেই লিকাইন লেরিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই করতেছে পোস্টেরিয়র ক্রিকোয়ারিটিনয়েড মাসলকে, যেটা ইনফেক্টেড হলে যেটা কিনা একমাত্র অ্যাবডাক্টর ভোকাল কর্ডের। তাহলে অ্যাবডাকশন যদি না হয় তাহলে অ্যাডাকশন হবে, আর যখনই অ্যাডাকশন হবে তখনই ডিফিকাল্টি ইন ব্রিদিং ডেভেলপ করবে। আর পাশাপাশি আমরা লেরিঞ্জিয়াল মাসলগুলোর নাম জানলাম, কোনটা কি কাজ সেগুলো জানার চেষ্টা করলাম। এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভের ড্যামেজ হলে it causes some weakness of the phonation, এখানে কথা বলতে সমস্যা হবে due to loss of the tightening effect of the cricothyroid on the vocal cord. When both recurrent laryngeal nerve are interrupted, যখন দুইটা recurrent laryngeal nerve ইন্টারাপ্ট হবে, vocal cord lie in the cadaveric position in between abduction এবং adduction, abduction এবং adduction এর মাঝামাঝি পজিশন থাকবে এবং phonation completely lost হবে। ঠিক আছে, যেহেতু এখানে এই vocal cord থেকে আলটিমেটলি phonation হচ্ছে, তো ডিপ ব্রিদিং অলসো বিকামস ডিফিকাল্ট, আলটিমেটলি ডিপ ব্রিদিংও ডিফিকাল্ট হয়ে যাবে এখানে বাইলেটারাল রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ ইনজুরির ক্ষেত্রে। এখানে কারণ এখানে গ্লটিসটা পার্শিয়ালি ওপেন থাকবে। এরপরে চলে আসি ওয়েন অনলি ওয়ান রিকারেন্ট, যখন একটা রিকারেন্ট লেরিঞ্জিয়াল প্যারালাইসিস থাকবে, অপোজিট ভোকাল কর্ডটা কম্পেনসেট করার চেষ্টা করবে এবং ফোনেশন তখন সম্ভব হবে, কিন্তু ফোনেশন হলেও হর্সনেস অফ ভয়েস থেকে যাবে। আর দেয়ার উইল বি ফেইলিওর অফ ফোর্সফুল এক্সপ্লোসিভ পার্ট অফ দ্য ভলান্টারি অ্যান্ড রিফ্লেক্স কপিং সেখানে ফেইলিয়ার থাকবে। টিউমার্স ইন দ্য পিরিফর্ম ফসা, পিরিফর্ম ফসা একটু আগে আমরা বললাম স্মাগলার্স ফসা বলা হয়। এই পিরিফর্ম ফসাতে যদি টিউমার থাকে তাহলে কি হবে, ডিফিকাল্টি ইন সোয়ালিং, তার টার্মের নামটা হচ্ছে ডিসফেজিয়া। তো দিস অলসো কজ রেফার্ড পেইন, তো ডিসফেজিয়া ডেভেলপ করবে পিরিফর্ম ফসা টিউমারের কারণে, কিন্তু তখন আবার রেফার্ড পেইন হবে ইয়ারে। হ্যাঁ, ফেরিঞ্জিয়াল টিউমার পেইন মে বি রেফার টু দ্য ইয়ার, এটা কিসের জন্য, কারণ এই যে ভেগাস নার্ভ এই সেন্সেশনটা ক্যারি করে নিচ্ছে ফ্রম বোথ দ্য ফেরিংস টু দ্য এক্সটার্নাল অডিটরি মিয়েটাস এবং টিম্প্যানিক মেমব্রেনে। তাহলে এই ভেগাস নার্ভটা এই সেন্সেশন ক্যারি করে নিচ্ছে, রেফার্ড পেইনটা এই পেরিফর্ম ফসা থেকে আলটিমেটলি যাচ্ছে কোথায়, এখানে ইয়ারে, ফেরিংস থেকে যাচ্ছে এক্সটার্নাল অডিটরি মিয়েটাসে। এখন চলে আসছে আমি রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ মিডিয়াস্টিনাল টিউমার, তোমার নাম শুনে থাকছো। এখানে মিডিয়াস্টিনাল টিউমারটা প্রেস করতে পারে লেফট রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভকে। দ্য প্রেশার অন দ্য নার্ভ মে প্রেজেন্ট এজ অল্টারেশন ইন দ্য ভয়েস, তাহলে তোমরা জানো রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভকে প্রেশার করা কম্প্রেস করা হওয়ার কারণে ভয়েস অল্টারেশন হবে। হ্যাঁ, এখানে হর্সনেস অফ ভয়েস ডেভেলপ করে, আমি আগেও বলছি। তো
right laryngeal nerve given off in the neck, so it is not affected by mediastinal tumor. Right laryngeal nerve is given off in the neck, so it is not affected by the mediastinal tumor. The larynx can be examined. Larynxটাকে examine করা যায় directly এবং indirectly through a laryngoscope. Directly আমরা examine করতে পারি অথবা indirectly laryngeal mirror এর মাধ্যমে আমরা indirect laryngoscopy বলি। এই ছবিতে খেয়াল করে দেখো এখানে একটা laryngeal আমরা laryngoscopy বলা হয়, indirect laryngoscopy। এখানে laryngeal mirror কে আমরা অ্যাপ্লাই করছি এখানে, জাস্ট এখানে একটা গ্লাস থাকবে আর এখানে লাইটটা রিফ্লেকশন হবে এবং আমরা এই ক্ষেত্রে এই যে দেখা যাচ্ছে ল্যারিংস, আমরা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপির মাধ্যমে এই ল্যারিংসটাকে দেখতে পারি এবং ডিরেক্টলি আমরা ল্যারিঙ্গোস্কোপের মাধ্যমে আমরা ল্যারিংসকে দেখতে পারি। আর ল্যারিঞ্জিয়াল মিররের মাধ্যমে আমরা ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করতে পারি। ল্যারিঙ্গোস্কোপি ওয়ান ক্যান ইন্সপেক্ট দ্য বেস অফ দ্য টাং। ল্যারিঙ্গোস্কোপির মাধ্যমে বেস অফ দ্য টাংকে ইন্সপেক্ট করতে পারে ভেলিকুলি এবং এপিগ্লোটিস, এর এপিগ্লোটিক ফোল্ড, দ্য পেরিফর্ম ফোসা, দ্য ভেস্টিবুলার ফোল্ড এন্ড দ্য ভোকাল ফোল্ড, অনেক কিছু দেখা যাচ্ছে। টিউমার অফ দ্য ভোকাল কর্ড, ভোকাল কর্ড টিউমার ডায়াগনোসিস করতে পারি যদি আমরা আর্লি ডায়াগনোসিস করা যায়, কারণ এখানে ভয়েস চেঞ্জেস হবে, তো পেশেন্ট আসবে এবং ডায়াগনোসিস হয়। টিউমার ইন দ্য সাবগ্লোটিক এরিয়া প্রেজেন্ট লেট, সো আর সাবগ্লোটিক এরিয়া টিউমারগুলো এগুলো আসলে লেট প্রেজেন্টেশন থাকে, সেই ক্ষেত্রে ডায়াগনোসিসটা দেরিতে হবে এবং আসলে প্রগনোসিসটাও পোর থাকে। ল্যারিঙ্গোটমি এখানে একটা নিজেল ইনসার্ট করা হবে পিকোথাইরয়েড মেমব্রেনের মিডলে, এখানে ছবিতে দেখতে পাচ্ছ ল্যারিঙ্গোটমি। এটা থাইরয়েড প্রমিনেন্সের নিচে এটা করা হয়, এটা ইমার্জেন্সি প্রসিডিউর হিসেবে আমরা জানি ল্যারিঙ্গোটমি। আর ট্রাকিওস্টমি তোমরা আগেই জানো, পার্ট অফ সেকেন্ড অ্যান্ড টু ফোর্থ রিং অফ ট্রাকিয়া রিমুভড আফটার ইনসেসিং দ্য ইনসমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। আমরা বলছি এটাই রেট্রো থাইরয়েড, আমরা এই ট্রাকিওস্টমি করে থাকি ইসমাসকে রিট্রাক্ট করার পরে। গ্লোটাইটিস, আইটিস যেহেতু লাগানো আছে এটা ইনফেকশন ইনফ্লামেশন, তাহলে আমি গিয়ে বলছি তোমাদের এখানে জেনারেল আলসারেশন অফ দ্য মাউথ ক্যাভিটি অফ দ্য অর স্টোমাটাইটিস একটা পার্ট, এই গ্লোসাইটিস। এখানে সার্টেন অ্যানিমিয়াস দ্য টাফ টাং বিকাম স্মুথ ডিউ টু অ্যাট্রফি অফ দ্য ফিলিফর্ম পেপিলা। টাংটা কিছু অ্যানিমিয়াতে টাংটা স্মুথ হয়ে যাচ্ছে ফিলিফর্ম পেপিলা অ্যাট্রফি হওয়ার কারণে। আর due to the presence of rich network of lymphatics and loose areolar tissue in the substance of tongue responsible for enormous swelling of the tongue, acute glossitis। এখানে enormous swelling হবে, তাকে আমরা বলতেছি acute glossitis। The tongue fills up the mouth cavity and then protrudes out of it। টাংটা মাউথ ক্যাভিটিকে ফিল আপ করে রাখতেছে এবং এই মাউথ ক্যাভিটি থেকে বের হয়ে আসতেছে, protrude out। The underside of the tongue is good side along the bulbar conjunctiva absorption। আমি আগেই বলছি বালবার কনজাংটিভার সাথে এই আন্ডার সাইড অফ দ্য টাং বা ভেন্টার সাইড অফ দ্য টাং, এখানে কি দেখি আমরা জন্ডিস আমরা দেখতে পারি। ইন আনকনশিয়াস পেশেন্ট, সানলাইটে আমরা দেখতে হবে। আনকনশিয়াস পেশেন্টের ক্ষেত্রে টাংটা পিছন দিকে চলে যেতে পারে এবং এয়ার প্যাসেজকে অবস্ট্রাক্ট করতে পারে, সেই ক্ষেত্রে চকিং হবে এবং সাফোকেশন হবে। সো দিস ক্যান বি প্রিভেন্টেড, এটা আমরা প্রিভেন্ট করতে পেশেন্টকে যদি আমরা একদিকে সাইড করে যদি সরাই দিই, তাকে বলি টনসিল পজিশন বলা হচ্ছে, এবং টাংকে যদি আমরা মেকানিক্যালি বাইরে নিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে আনকনশিয়াস পেশেন্টের ক্ষেত্রে আমরা এইগুলো খেয়াল রাখতে হবে। এখন আমরা চলে আসি টাং কার্সিনোমা নিয়ে, আমরা আগে ডিসকাস করেছিলাম, এটা কোয়াইট কমন। এফেক্টেড সাইড অফ দ্য টাং ইজ রিমুভ সার্জিক্যালি, আমরা সার্জিক্যালি রিমুভ করি। অল দ্য ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড আর অলসো রিমুভড। সো এখানে ডিপ সার্ভাইকাল রিমুভ এবং এফেক্টেড সাইডটাকে রিমুভ করি। ব্লক ডিসেকশন অফ দ্য নেক বিকজ রিকারেন্স অফ ম্যালিগন্যান্ট ডিজিজ অফ কার্সিন লিম্ফ নোড। কার্সিনোমা অফ দ্য পোস্টেরিয়র ওয়ান অফ দ্য টাং ইজ মোর ডেঞ্জারাস। তো এটা মনে রাখবা এই পয়েন্টটা, পোস্টেরিয়র ওয়ান অফ দ্য টাংয়ের কার্সিনোমাটা হচ্ছে বেশি ডেঞ্জারাস, কারণ এখানে বাইলেটারাল লিম্ফেটিক স্প্রেড থাকে। তোমরা জানো জেনিওগ্লোসাস মাসলকে বলা হয় সেফটি মাসল অফ দ্য টাং, সবাই জানো, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লিনিক্যাল অ্যানাটমি রিলেটেড টু টাং, বিকজ এটা প্যারালাইসিস হইলে টাংটা পিছন দিকে চলে যাবে অন দ্য অরোফেরিংস এবং এয়ার প্যাসেজকে ব্লক করবে। সো অ্যানেস্থেসিয়ার সময় টাংকে সামনের দিকে এনে রাখা হচ্ছে এয়ার প্যাসেজকে ক্লিয়ার করে রাখার জন্য। সো জেনিওগ্লোসা ইজ দ্য অনলি মাসল ফর দ্য টাং উইথ প্রোট্রুস। টাংয়ের একমাত্র মাসল জেনিওগ্লোসা, যেটা সামনের দিকে টাংকে নিয়ে আসবে, প্রোট্রুশন দ্য টাংয়ের সাথে জন্য রেসপন্সিবল। সো হাইপোগ্লোসাল নার্ভে ইন্টিগ্রিটির জন্য এটা টেস্ট করা হয়। ইফ হাইপোগ্লোসাল নার্ভ যদি রাইট সাইডে যদি প্যারালাইসিস হয়,
তাহলে টাংটা প্রোট্রুশন হবে কোন দিকে? সেম সাইডে। মানে রাইট সাইডে যদি হাইপোগ্লোসাল নার্ভ ইনজুরি হয়, প্যারালাইসিস হয়, সেই ক্ষেত্রে টাংটা ডেভিয়েট করবে সেম সাইডে, মানে রাইট সাইডে। এখানে দেখতে পাচ্ছ বেজ অফ দ্য টাং ইজ পুল টু দ্য লেফট, তাহলে এখানে অপোজিট সাইডে পুল করে নিবে ডিউ টু নর্মাল লেফট নর্মাল জেনিওগ্লোসাস। তাহলে রাইট সাইডে হয়েছে লেশন, রাইট জেনিওগ্লোসাস এফেক্টেড, নর্মাল জেনিওগ্লোসাস হচ্ছে লেফটে, সে নর্মাল জেনিওগ্লোসাসটা সে বেইজে পুল করে নেবে তার দিকে, তাহলে বেইজটা পুল চলে যাচ্ছে লেফটের দিকে। আলটিমেটলি টাংটা প্রোট্রুশন হচ্ছে সেম সাইডে, মানে রাইট সাইডে। তাহলে যেদিকে হবে লেশন সেই দিকেই টাংটা প্রোট্রুশন হবে। আমরা এই কথাটা মনে রাখার চেষ্টা করব। As already stated, for examination of meatus and tympanic membrane, the auricle should be, আমরা meatus এবং tympanic membrane এক্সামিন করার জন্য আমরা এই অরিকলটাকে কিভাবে টান দিব? এটা ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এবং স্লাইটলি ল্যাটারালি। হাউএভার ইন কেস অফ ইনফ্যান্টের ক্ষেত্রে অরিকলটাকে নেওয়া হবে ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, কারণ ক্যানেলটা হচ্ছে অনলি কার্টিলেজিনাস, আউটার সারফেসটা হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন সরাসরি থাকবে, মেইনলি ডাউনওয়ার্ডস থাকবে। যদি ওয়াক্স অ্যাকুমুলেশন হয়, জমে থাকে এক্সটার্নাল অ্যাকোয়াটিক মেটাসে, তাহলে এটা ইচিং রেজাল্ট করবে এবং অলদো ফাঙ্গাল ইনফেকশন ডেভেলপ করতে পারে। ফরেন বডি এক্সক্লুড করতে হবে। এই ধরনের ইনফেকশনগুলো আমরা কি করি? লার্জ ফরেন বডি, সিড, গ্রেইন, ইনসেক্ট, এগুলো কমন। তো সিরিঞ্জিংয়ের মাধ্যমে এগুলাকে আমরা রিমুভ করতে পারি। এই ছবিতে দেখতে পাচ্ছ সিরিঞ্জিংয়ের মাধ্যমে আলটিমেটলি এখানে সেরোমিন মাসটা রিমুভ করা হচ্ছে। আর এখানে ওটোস্কোপিক এক্সামিনেশন করা হচ্ছে, এই অরিকলটাকে পুল করা হচ্ছে, আমি বলছিলাম ডাউনওয়ার্ডস, আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস অ্যান্ড স্লাইডলি ল্যাটারালি। Otostenosis, sometimes bony fusion takes place between the foot plate of stapes. Bony fusion হবে foot plate of stapes এবং margin of the fenestra vestibuli, এর কারণে ডেফনেস ডেভেলপ করবে। তো কন্ডিশন মে বি সার্জিক্যালি কারেক্টেড বাই পুটিং এ প্রস্থেসিস অ্যাপ্লাই করে আমরা একটা এই ট্রিট করতে পারি। মাস্টয়েড অ্যাবসেস, এখানে ওটাইটিস মিডিয়ার কারণে এই মাস্টয়েড অ্যাবসেস ডেভেলপ করে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ডিফিকাল্ট ট্রিটমেন্ট। প্রপার ড্রেনেজ অফ পাস, এখানে যেহেতু অ্যাবসেস হয়েছে, অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ ফ্লুইড উইদিন দ্য পায়োজেনিক মেমব্রেনকে আমরা বলতেছি অ্যাবসেস। সো প্রপার ড্রেনেজ অফ পাস ফ্রম দ্য মাস্টয়েড এখানে দরকার, অ্যান্ড অপারেশনের মাধ্যমে এই পাসটা ড্রেনেজ করতে হবে। আমরা করতে পারি থ্রু দ্য সুপ্রামিয়েটাল ট্রায়াঙ্গেল। দ্য ফেশিয়াল নার্ভ শুড নট বি ইনজুর্ড ডিউরিং দিস অপারেশন, এটা খেয়াল রাখতে হবে। মাস্টয়েড এন্ট্রাম থেকে ইনফেকশনটা and aerosol can spread to the structure related to them, the temporal lobe of the cerebrum, the cerebellum and sigmoid sinus spread করতে পারে। The ear on infected side is displayed laterally and can be appreciated from the back. Hyperacusis, এটা আমাদের জানা থাকতে হবে। স্টেপিডিয়াস মাসল যদি প্যারালাইসিস হয়, এটা মিডিয়াল ক্যাভিটির একটা মাসল তোমরা পড়ছিলা যে স্টেপিডিয়াস মাসল, স্টেপিডিয়াস মাসলটা যদি প্যারালাইসিস হয় তাহলে movement of the stapes is dampened, so sound get distorted and get too high in volume. Hyperacusis এর ক্ষেত্রে এই সাউন্ডটা ডিস্টর্টেড হবে এবং ভলিউমটা বেড়ে যাবে স্টেপিডিয়াস মাসল যখন প্যারালাইসিস হবে। তো যেহেতু সাউন্ডটা বেড়ে যাচ্ছে সেই জন্য তার নাম হচ্ছে হাইপার অ্যাকিউসিস, বেড়ে যাওয়ার কারণে হাইপার অ্যাকিউসিস, সাউন্ড বাড়া, এই টার্মের নাম মনে রাখবা। এখানে একটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম নিয়ে ডিসকাস করা হয়েছে। ইয়াং বয় as only deformity of the auricle of the pinna, তার auricle of the pinna deformity, no treatment done, এখানে কোনো ট্রিটমেন্ট হয় নাই। সো সে টোটালি ওকে, তার খেলাধুলা এবং স্টাডিতে কোনো সমস্যা হচ্ছে না। সো এখানে অরিকলের কাজটা কি? আসলে অরিকলের দরকার কি? অবশ্যই দরকার আছে। এখানে আসলে মেডিকেল ইউজ কিছু এখানে ডিস্টার্ব পান নাই, তো সেই ক্ষেত্রে মেইনলি কসমেটিক বলা হয়েছে। এখানে আরও কিছু ব্যবহার দেখানো হয়েছে, যেটা হচ্ছে the lower part of the auricle is used for wearing earrings, ইয়ারিং এর জন্য, ইয়ারিং পরার জন্য, বিশেষ করে মেয়েরা পরে থাকে, এইটা ইয়ার লোগোটা ব্যবহার করা হয়। বা গ্লাস পরার ক্ষেত্রে ইয়ারের ইম্পর্টেন্সটা দেখানো হয়েছে। এক্ষেত্রে আমরা স্কিন নিয়ে আমরা লেপ্রা বেসিলি, এখানে বেসিলাই আমরা এক্সামিন করতে পারি। আর হেয়ারে পিনা যদি থাকে সেইটা অনলি সিমটম হচ্ছে ওয়াই ক্রোমোজোমের, এটা দেখে আমরা ওয়াই ক্রোমোজোম বুঝতে পারি। আর পিনা অলরেডি আমরা আবার এটা
ডিসঅবিডিয়েন্স পানিশমেন্টের ক্ষেত্রে ক্লাসে যখন স্টুডেন্টরা কথা শুনে না বা পড়ালেখা করে না, সেক্ষেত্রে অনেক সময় এই পানিশমেন্টের ক্ষেত্রে এই পিনা ইউজ করা হয়। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। নার্ভ সাপ্লাইটা মিডিয়াল সার্ফেস অফ দ্য আপার 2/3 সাপ্লাই করতেছে লেজার অক্সিপিটাল এবং লোয়ার 1/3 গ্রেটার অরিকুলার নার্ভ, আর ল্যাটারাল সারফেস ইন আপার 2/3 সাপ্লাই করতেছে অরিকুলো টেম্পোরাল নার্ভ এবং লোয়ার 1/3 সাপ্লাই করতেছে গ্রেটার অরিকুলার। একজন, আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, একজন হাইপারটেনসিভ পেশেন্ট এবং ডায়াবেটিক লেডি, উনি হাই কোলেস্ট্রল, তার কোলেস্ট্রল লেভেল বেশি এবং লিপিড লেভেল বেশি, সেই ক্ষেত্রে ডেভেলপ করেছে সাডেন ব্লাইন্ডনেস, তার রাইট আইয়ে সাডেন ব্লাইন্ডনেস, হঠাৎ করে সাডেন ব্লাইন্ডনেস ডেভেলপ করার কারণে এখানে ব্যাপারটা কি, হোয়াট হ্যাজ কজড ব্লাইন্ডনেস ইন দ্য পার্টিকুলার কেসেস, কিসের জন্য ব্লাইন্ডনেস হলো? তো হাইপারটেনশন কজেস অ্যাথেরোমাটাস চেঞ্জেস ইন দ্য আর্টারি, হাইপারটেনশনের কারণে আর্টারি অ্যাথেরোমাটাস চেঞ্জ হয়েছে। মোস্ট অফ দ্য নার্ভাস লেয়ার অফ দ্য রেটিনা আর সাপ্লাই বাই সিঙ্গেল এন্ড আর্টারি, নার্ভাস লেয়ার অফ দ্য রেটিনাকে সাপ্লাই করতেছে মেইনলি মোস্ট অফ দ্য নার্ভাস লেয়ারকে এন্ড আর্টারি, এটা হচ্ছে উইথ নো অ্যানাস্টোমোসিস উইথ দ্য আদার আর্টারি, তার আর কোনো আর্টারির সাথে অ্যানাস্টোমোসিস না থাকে তাকে বলা হয় ট্রু এন্ড আর্টারি। সো দিস ইজ সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা বলা হয় এন্ড আর্টারি, ট্রু এন্ড আর্টারি বলা হয়, কিন্তু আসলে আধুনিক গবেষণায় এটা দেখা গেছে যে এটা আসলে ট্রু এন্ড আর্টারি কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এটা এখনকার গবেষণা দেখা গেছে যে এটা আসলে ট্রু এন্ড আর্টারি না। সো this artery is also vulnerable to blockage due to various changes in blood chemistry. If it gets blocked, the result in blindness of their eye. বলা হয়েছে যে এখানে সার্কুলেশন এন্ড আর্টারি যেহেতু এখানে কোনো প্রিক্যাপিলারি অ্যানাস্টোমোসিস নাই, সেই ক্ষেত্রে টোটালি ব্লকেজ হবে এবং আলটিমেটলি রেটিনা নার্ভাস লেয়ার সাপ্লাই হবে না, হ্যাম্পার্ড হবে এবং আলটিমেটলি ব্লাইন্ডনেস ডেভেলপ করবে। সো আদার এন্ড আর্টারি কী কী আছে এটা আমাদের জানা খুব জরুরি, এটা ইন্টারেস্টিং। লেফট ব্রিথিং আর্টারি অফ দ্য ইনার ইয়ার, করোনারি আর্টারি তোমরা জানো, ফাংশনাল এন্ড আর্টারি, তো দিস আর হচ্ছে সেন্ট্রাল বাঞ্চ অফ সেরিব্রাল আর্টারিজ, আর সেগমেন্টাল বাঞ্চ অফ কিডনি অ্যান্ড স্প্লিন, এগুলো হচ্ছে এন্ড আর্টারি। এখানে একটা ক্লিনিক্যাল অ্যানাটমিক্যাল প্রবলেম, একজন পেশেন্ট, তাকে ডায়াগনোসিস করা হয়েছে মিডিয়াল মেডুলারি সিনড্রোম, নামটা মনে রাখবা, রাইট সাইডে, ঠিক আছে। তো টাঙে তার ইফেক্ট কি? মিডিয়াল মেডুলারি সিনড্রোম, এখানে হাইপোগ্লোসাল নার্ভ, হ্যাঁ, হাইপোগ্লোসাল নার্ভ, পিরামিডাল ফাইবার এবং মিডিয়াল মেনিসকাস এগুলো ড্যামেজ হবে ডিউ টু ব্লকেজ অফ এন্ট্রোস্পাইনাল আর্টারি। এন্ট্রোস্পাইনাল আর্টারি ব্লকেজ হওয়ার কারণে এই মিডিয়াল মেডুলারি সিনড্রোম ডেভেলপ করবে। সো দেয়ার ইজ কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া, এখানে কি হবে? কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া, কন্ট্রালেটার মানে হচ্ছে অপোজিট সাইডে, হেমিপ্লেজিয়া হবে, প্যারালাইসিস হবে ডিউ টু ড্যামেজ অফ পিরামিড অফ দ্য মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা পিরামিডটা ড্যামেজের কারণে কন্ট্রালেটারাল হেমিপ্লেজিয়া ডেভেলপ করবে। আর লস অফ সেন্স অফ ভাইব্রেশন, ভাইব্রেশন সেন্সটা চলে যাবে এবং পজিশন সেন্সটা চলে যাবে, লস্ট হবে। কিসের জন্য? ডিউ টু ড্যামেজ ইন দ্য মিডিয়াল লেমনিসকাস, মিডিয়াল লেমনিসকাসের ড্যামেজের কারণে লস অফ ভাইব্রেশন অ্যান্ড পজিশন সেন্সটা লস হবে। প্যারালাইসিস অফ মাসল অফ টাং on the same side due to paralysis of the glossopharyngeal nerve, hypoglossal nerve, sorry. The tip of the tongue on protrusion will get protruded, আমরা বলছি একটু আগে। সো hypoglossal nerve belongs to general somatic efferent column, কোন কলাম থেকে? এটা জেনারেল সোমাটিক এফারেন্ট কলাম। মাসল অফ টাং আমরা জানি এক্সটেন্সিভ মাসল আছে, ইন্ট্রিনসিক মাসল আছে, তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, খুবই ইম্পর্টেন্ট। এক্সটেন্সিক সবগুলা গ্লোসাস মনে রাখবা, গ্লোসাস, জেনিওগ্লোসাস, হাইওগ্লোসাস, প্যারাটোগ্লোসাস, স্টাইলোগ্লোসাস, হ্যাঁ। সো স্টাইলোগ্লোসাস আর জেনিওগ্লোসাস হচ্ছে সেফটি মাসল। এক্সটেন্সিভ মাসলগুলোর কাজ হচ্ছে টাঙের মুভমেন্ট করবে, আর ইন্ট্রিনসিক মাসলের কাজ হচ্ছে টাঙের শেপ অল্টার করবে। ইন্ট্রিনসিক মাসলগুলোর নাম জেনে রাখি, সুপিরিয়র লংজিটুডাল মাসল, ইনফিরিয়র লংজিটুডাল মাসল, ট্রান্সভার্স মাসল এবং পার্টিকেল মাসল। সো থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদের এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের হেড নেকের যে লাস্ট পার্টটা ছিল, সেকেন্ড পার্ট, এই সেকেন্ড পার্টের ক্লাসটা আমরা শেষ করলাম। মোটামুটি আমাদের হেড নেকের কার্ডটা শেষ, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করছি তোমাদের হেড নেকের যে ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরার। জানি না কীরকম ছিল, তো তোমরা
চেষ্টা করছি তোমাদের সহজ করে তোমাদের কাছে ক্লিনিক্যাল অ্যানাটমি টার্মগুলো বাংলায় বোঝানোর। তো কেমন লাগলো ক্লাসটা তোমাদের? তোমাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর আমরা এখন পর্যন্ত থোরাক্স, সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফিরিয়র এক্সট্রিমিটি, অ্যাবডোমেন এবং হেড নেক কমপ্লিট করলাম ক্লিনিক্যাল অ্যানাটমির। সো তোমরা এই ক্লাসগুলোর সাথে সাথে এগুলা কোরিলেট করে গ্রোথ অ্যানাটমির সাথে পড়তে থাকো আর প্রিপারেশন নিতে থাকো। তোমাদের জন্য রইল শুভকামনা। ইনশাআল্লাহ ভবিষ্যতে অন্য কোনো ক্লাসে দেখা হবে। সবার সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।